নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। টুকরে কেঁদে উঠল আরশি। খোলা চুলগুলো বারংবার ব্যান্ড দিয়ে বেঁধে দিল তিয়া। আপাতত এই বিষয়ে আর ঘাটবে না বলে স্থির করেছে। জীবনে মানুষ শুধু শুধু আত্মহননের পথ বেছে নেয় না। এর পেছনে উপযুক্ত কারণ না থাকলেও কিছু কারণ অবশ্যই থাকে। ব্যাগ থেকে 1000 টাকার কতগুলো বান্ডিল বের করলো সুষমা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন তিনি। এসিটা ঠিকঠাক কাজ করছে না, পুরনো হয়ে গেছে কিনা টাকাগুলো খুব দ্রুততার সাথে গুনে নিয়ে বিভক্ত করলেন তিনি। এতগুলো টাকা দেখে থমকে গেল আয়ন। কম করে হলেও 20 লাখ টাকা আছে এখানে। এতগুলো টাকা সুষমার কাছে এলো কি করে, সেই বিষয়ে চিন্তিত হতে দেখা গেল। ব্যাংক অ্যাকাউন্ট খালি পড়ে আছে নিঃসন্দেহে। এত টাকা সঞ্চয় করা সুষমার পক্ষে সম্ভব নয়। 10 বছর পূর্বে আদালত ছেড়েছেন তিনি। এখন প্রাইভেট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরি করেন। ছেলে মেয়ের পড়াশোনাতে অবিরলভাবে টাকা খরচ করেন তিনি। সমাজে চলার মতো সব রকমের ব্যবস্থা করা আছে ওনার। মাস শেষে সঞ্চয় করা হয় না, এমনটাই জানতো আয়ন। তবে এখন কি ওর ধারণার বদল ঘটবে? পাশে বসো আহ্বান। আম্মি, এত টাকা? প্রশ্ন করবে না, বসতে বলেছি, বসো। টাকাগুলো এক সাইডে করে তিনি বললেন, আরুষি নিজের ঘরে আছে। জি আম্মি। মূল কথায় আসা যাক। এখানে 23 লাখ টাকা আছে। আরুষির 4 বছরের পড়াশোনার খরচ। এত টাকা? আমি সিদ্ধান্ত নিয়েছি প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। পাবলিক যেহেতু হয়নি, তাই এত ভেবে কাজ নেই। কিন্তু আম্মি। কোনো কিন্তু নয় আহ্বান। তোমার বোনকে হারাতে চাই না আমি। তাছাড়া টাকা নিয়ে আমি পিছু হটতে চাই না। খোঁজ নিয়ে দেখো, তোমার বোনের ড্রিম ভার্সিটি এটা। সুষমা টাকা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। ভরসা করেন ছেলেকে, তবে নিজেকে ভরসা করেন না একটু। হাতে টাকা থাকলেই খরচ করা হয়ে যাবে। দুটো হৃদয় যখন কাছাকাছি হয় তখন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, সারাক্ষণ কাছে পেতে ইচ্ছে হয়। আর যখন সেটা হয় না তখনই হয় অভিমান। মধুপ্রিয়ার অন্তঃকরণের এখন যেটা চলছে সেটা অভিমান। প্রত্যাশা অনুযায়ী পাচ্ছে না সে। সহসার নিচ থেকে ফোনও করে না আয়নকে। মনে হয় ভালোবাসা কমে গেছে। কল করেই অভিযোগের খাত নামাতে শুরু করলো মধু। পাশ থেকে তেমন কোনো শব্দ এলো না। এবার হুঙ্কার তুলে কেঁদে উঠল মেয়েটি। সান্ত্বনা দেওয়ার মতো অনুভূতি নেই এখন, তবুও বলল, নিজেকে সামলাও মধু, সারাক্ষণ একে অপরের কাছাকাছি থাকবো না আমরা? এটাই তো স্বাভাবিক, তাই না? আমার যে ভালো লাগছে না আওয়ান। আমি কেমন ছন্ন ছাড়া অনুভব করি, সব কিছুতেই অনীহা। তোমাকে না দেখতে পেলেই বুকের ভেতর কষ্ট হয়। বিগত কিছুদিন ধরে আমি খুব চাপের মাঝে আছি মধু। কাল দেখা করব নিশ্চিত। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, এখন আর কেঁদো না প্লিজ, না হলে আমার খারাপ লাগবে। কান্না থামালো না মধুপ্রিয়া, বরং আবারও কান্না শুরু করলো। ফোনের স্ক্রিনে তাকে ঘন শ্বাস ফেলল আওয়ান। সত্যি বলতে এই মুহূর্তে প্রেমের বাণী শোনাতে ইচ্ছে করছে না তার। পারিবারিক ভেজালটা সব কিছুর ঊর্ধ্বে চলে এসেছে। তবে প্রেমিকার রাগ অভিমান ভাঙানো প্রেমিকের দায়িত্ব। সেই অনুসারী অনুপ্রিয়ার সাথে মধুর আলাপ শুরু হলো। পূর্বের ন্যায় বন্ধু বাৎসল হাসি থাকে না আয়নের ঠোঁটে। এখন শুধুই হতাশা ভরা কিছু অমায়িক চাহনি ফুটে ওঠে। প্রথমে নিজেকে সংযত রাখলেও এখন স্থির থাকতে পারছে না তিয়াশা। বারবার মন আকুপাকু করছে কথা বলার জন্য। হাজার হোক বন্ধু মানুষ। কিছু সময় হবে আওয়ান। চট করেই মেয়েটার মুখোচ্ছায়ায় তাকালো আয়ন। তিয়াশার সাথে কথা হয় না 15 দিনেরও অধিক। মন যে কথা বলতে চায়নি এমন নয়, তবে ভেতর থেকে সচ্ছলতা পাচ্ছিল না। ক্যাম্পাস চত্বরে কফি শপ থেকে 2 কাপ কফি নিয়ে গেল ওদের। কিছুক্ষণ পূর্বে অর্ডার করেছিল তিয়াশা। দুজনের মাঝে কোনো কথা হলো না।
বেশ কিছুটা সময় পাশাপাশি বসে কাটিয়ে দিল। কফি শেষ করেই প্রশ্ন করলো তিয়া। কোনো কিছু নিয়ে আপসেট তুই? তেমন কিছু না রে, আরুষির বিষয় নিয়েই যা মন খারাপ। বাচ্চা মেয়ে ভুল করে বসেছে, আসলে ডিপ্রেশন বলে কয়ে আসে না। আমার মনে হয় তুই নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিস। স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। আমি স্বাভাবিকই আছি। তোর কথাতেই প্রকাশ পাচ্ছে কতটা স্বাভাবিক তুই। দেখ আওয়ান, আমি বলবো না আমি নিজে খুব সাধু, তবে এটা জানি মন খারাপ করে বসে থাকলে লাভ হয় না, সর্বশেষে খারাপই হয়। আমি ভেঙে গেছি তিয়া, আমার মস্তিষ্ক সচল নেই আগের মতো। চারপাশে এত এত ঝামেলা যে আমি নিতে পারছি না। মানুষ কি করে বাঁচে এত দুঃখ নিয়ে? এবার তিয়া নিশ্চুপ। খারাপই লাগছে তার। চোখের সামনে প্রিয় বন্ধুকে শেষ হতে দেখা কারোই কাম্য নয়। সমাধান না দিতে পারলে সান্ত্বনা দিতে নেই। তাই তিয়া স্থির করলো আয়নকে খুশি করার চেষ্টা করবে। আগের মতো আবার আড্ডা দিবে সবাই। ক্লান্তিতে চোখ বুজে আসছে তিয়ার। সারাদিন লাফালাফি করে এসেছে, তবে সুখ লাগছে এটা ভেবে যে আয়নের মনকে স্বস্তি দিতে পেরেছে। তামজিদের আসার খবর পেয়ে নিজের রুমে গেল না, আর সোজা বাবার রুমে এসে বসলো। গা থেকে বাহিরের পোশাক অবধি খোলেনি তামজিদ। মাত্র কয়েক মিনিটের জন্য এসেছে। কাজ শেষে চলে যাবেন অফিসে। সেখান থেকে মিটিং শেষ করে রাতে বাসায় ফিরবেন। বাবার ব্যস্ততা দেখে চলে যেতে নিচ্ছিল, তাই তামজিদ ডাক দিলেন। চুপটি করে বসে রইল তিয়া। কাজ করতে করতেই তামজিদ বললেন, বিজনেস নিয়ে কি মতামত তোমার? তোমার কথা বুঝিনি আব্বু। দেখো মামনি, আমার অবর্তমানে সব কিছুর একমাত্র মালিক তো তুমি হবে। সব কিছু না বুঝে নিলে পরবর্তীতে সমস্যাতে পড়তে হবে। আমি বিজনেসের প্রতি আকর্ষণ পাই না আব্বু, তাই প্লিজ আমাকে এসবে টেনো না। তিয়াশা, রাগ করছো কেন? তুমি কেন বুঝতে চাচ্ছ না? সব কিছু সামাল দিতে পারি যে সেই জয়ী। চাকরির পাশাপাশিও বিজনেস করা যায়। সেটা কি বোকামি নয় আব্বু? বোকামি কোনটা আমি জানি না, তবে জীবনে যদি সাধারণ হতে বাঁচতে চাও তাহলে চাকরি করো, আর যদি অসাধারণ হতে চাও তবে বিজনেস করো। এখন তুমি বলতে পারো এতে কি লোক প্রকাশ হলো না? আমি বলবো না। জীবনে বড় হতে চাওয়ার ইচ্ছা কখনোই লোভ নয়, তবে বড় হওয়ার জন্য সৎ উপায় অবলম্বন করাটা হলো লোভ, যা বোকামির পরিচয়। বাবার কথায় বিমুগ্ধ হলো তিয়া। ভেতরে ভেতরে প্রচণ্ড শ্রদ্ধা পাচ্ছে তার। কখনো বাবার সাথে অধিক সময় কাটানো হয়নি, সব সময় কাজ নিয়ে ব্যস্ত তামজিদ। তবে এই ব্যস্ততার মাঝেও লুকিয়ে থাকা প্রজ্ঞা ব্যক্তিটির কথা কখনোই স্মরণে আসেনি। জীবনটা কখনো একপাক্ষিকভাবে চলে না, সব কিছুর অপোজিটের সাইড রয়েছে, আর সেই সাইড ছাড়া সে অপূর্ণ। এই যে রৌনকের কাছে প্রতারিত হয়ে বেশ অনেকগুলো দিন ভার্সিটিতে যাওয়া হয়নি তিয়ার। সেই কারণে নোট নিয়ে কতই না জ্বালিয়েছে আয়নকে। জীবন আজ নতুন কিছুর সিজন করলো। বিপরীতভাবেই তিয়াশার পানে ছুটতে এসেছে আয়ন। সামনেই টেস্ট এক্সাম, আর বিগত দিনের নোট নেই তার কাছে। নাস্তা দিয়ে গেলেন তাহমিদা। সামনে না খেয়েই চলে আসাতে খাবার দেখে লোভ সামলাতে পারল না। গপ গপ করে মুখে পুড়তে লাগলো শুধু। ওয়াশরুম থেকে ফিরে এসে আয়নের খাওয়ার গতি দেখে ভরকে গেল। নিজের প্লেট শেষ করে তিয়াশার প্লেটে হাত বাড়িয়েছে। ওর হাত চেপে ধরল তিয়া। রাগী দৃষ্টিতে অবলোকন করে বলল, আমার খাবারে হাত দিবি না। খিদে পেয়েছে খুব। উফ, ছাড় না। তাহলে আমি খাবো কি? উপবাস থাকবি আজ, এখন প্লেট ছাড়। ঝটকা মেরে প্লেট নিয়ে গেল আয়ন। স্যান্ডউইচ ও কামড় বসিয়ে পড়ল। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলতো? মনে নেই। এই তোর পড়াশোনা, দেখবি সেই আমাকেই খোঁচাতে হবে পরীক্ষার হলে। কেন, দেখাবি না নাকি? আসছে উনি, এত কষ্ট করে আমি পড়বো আর ওনাকে দেখাবো। সরাসরি প্রত্যাখ্যান করায় আগুনের ফুলকির মতো তেতে উঠল তিয়া। আধ খাওয়া স্যান্ডউইচটা কেড়ে নিয়ে খেতে লাগলো, যার অর্থ তুই আমাকে এক্সাম হলে সাহায্য না করলে আমি আমার খাবারের ভাগ তোকে দিব কেন? প্রথম এক সপ্তাহ প্রচণ্ড বিরক্ত করলেও এখন আর বিরক্ত করে না ওমর। অধুনা ভার্সিটিতে
আসে না। হঠাৎ এমন হওয়াতে শানিনের মন বেশ খারাপ, অথচ তার খুশি হওয়ার প্রয়োজন ছিল। পরীক্ষার বিধায় খোঁজও নিতে পারছে না। হঠাৎ করেই কেন উধাও হয়ে গেল ছেলেটা? মন খারাপের বিশেষ কারণ নেই, তবে নিজ মনকে বোঝাতে অক্ষম। বারবার পেছনের দিকে তাকিয়ে দেখছে আসছে কি না ওমর, কিন্তু জুনিয়র ছেলেটার দেখা নেই। এক্সাম পেপার দিয়ে দিয়েছে, মোটামুটি কমন এসেছে প্রশ্ন। একটা ভালো দিক রয়েছে ওর, পরীক্ষার হলে চারপাশে টর্নেডো হয়ে যাক তবুও তাকাবে না কোথাও, যা পারে সেটাই লিখতে থাকবে। প্রশ্ন থেকে মাথা ঘুরে যাচ্ছে তিয়ার। এই প্রশ্নের বিন্দু মাত্র কমন পড়েনি তার। কাল সারা রাত নোট বই পড়েছে, অথচ সেখান থেকে কিচ্ছু আসেনি। রাগে চোয়াল শক্ত হয়ে গেল। এই প্রশ্ন যিনি করেছেন নিশ্চয়ই তার বউয়ের সাথে ঝগড়া লেগে তাকে সার্বক্ষণিক, না হলে এহেন আলফল প্রশ্ন করার প্রশ্নই আসে না। বরাবরই ওর সামনের সিট পড়ে আয়ন, আজও তাই। কলমের ক্যাপের থুতনিতে ঠেকিয়ে চোখ ঘুরে তাকালো তিয়া। গোগ্রাসে হাত চালাচ্ছে আয়ন, মনে হয় সব প্রশ্ন তারই কমন এসেছে। স্যারের দিকে লক্ষ্য করে আয়নকে ডাকলো তিয়া, মিনমিনে কণ্ঠে বলল, এই আওয়ান, 3 নাম্বার কোশ্চেনটার আনসারটা কি হবে রে? নিজে লেখ। কি লিখতে বললি বুঝিনি, আরেকবার বল। বললাম নিজের যা ইচ্ছে তাই লেখ। বল না রে আর, এত কষ্ট করে আমি নোটবুক পড়লাম অথচ কোনো কিছুই কমন আসেনি। মুখস্থ বিদ্যা করলে যা হয়, বলেছিলাম টেক্সট পড়তে, বাট তুই তো তুই, যা এখন ডিস্টার্ব করবি না আমায়। মুখটা শুকনো হয়ে গেল তিয়ার। ভেতরে পাতার মর্ম শব্দের ন্যায় আন্দোলনের সিজন হয়েছে। নির্ঘাত এবার পরীক্ষায় ফেল আসবে, সেসব চিন্তাতে আসতেই চোখ ঝাপসা হয়ে আসলো। হোয়াট হ্যাভেন তিয়াশা, লিখছো না কেন তুমি? জি স্যার, এখনই শুরু করব। এটা তো ভালো কথা নয়। অলরেডি 10 মিনিট ওভার, অথচ তুমি একটা শব্দও লেখোনি। প্রশ্নগুলো পড়ছিলাম স্যার, এখনই লিখব। গার্ড টিচারকে দেখিয়ে লেখার অভিনয় শুরু করলো তিয়াশা। গার্ড চলে যেতে আয়নের পিঠে কলম দিয়ে খোঁচা দিল। পেছন ঘুরে আয়ন বলল, কি হয়েছে কি, এমন করছিস কেন? আরে ভাই লিখ না। দেখো। কি দেখাবো? প্রশ্ন, প্লিজ প্লিজ দেখা না দোস্ত। পারবো না, পড়াশোনা করবে না আর এক্সাম হলে আমার গলায় লটকে পড়বে, ওইটা হবে না বাবু সোনা। তিয়াশা বসে রইল। এত সহজে ছাড়ার পাত্রী নয় সে। যদিও আয়ন প্রশ্ন না দেখায় তবে কলহ রটিয়ে দেবে, সেই প্রত্যহ নিয়ে বসে রইল মেয়েটি। দুষ্টুমি বুদ্ধির আনাগোনা চলছে অস্থির লজ্জা জুড়ে। জুতো খুলে ডান পাটা উঁচু করে আয়নের পিঠে ঠেকিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো আয়ন। অবশ্যই তিয়ার কোনো হেলদোল নেই, সে অন্যদিকে ফিরে গুনগুন করছে। আয়ন লেখায় ব্যস্ত হলো। এবার 2 পা উঠিয়ে আয়নের বেঞ্চে রাখলো তিয়া। টিয়া, হচ্ছেটা কি? কই কি হচ্ছে, লেখ তুই। আর লেখস না কেন? ফোঁস করে দম ফেললো আয়ন। লেখা শুরু করলো সে। তিয়াশার মুখটা মেঘের আড়ালে চলে গেল, আর চোখে সেসব দেখলো আয়ন। তিয়ার পা বারবার ওর গায়ে স্পর্শ করে যাচ্ছে, যদিও তেমন বিরক্তি আসছে না, তবে স্যার দেখলে এই মেয়ের পরীক্ষা বাতিল করে দিবে। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল আয়ন। এমন করাতে ভয় পেয়ে যায় তিয়াশা। অনুনয় সুরে বলল, দোস্ত প্লিজ বিচার দিস না। স্যার, কাইন্ডলি এখানে আসবেন। গার্ড টিচার আসলেই লুজ পেপার চাইলো আয়ন। এবার তিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। হেন তেন পর্যায়ে চলে এসেছে পরিস্থিতিতে। লুজ পেজগুলো মার্জিন করে নিয়ে আবার লেখা শুরু করলো। তিয়াশা তখনও চুপচাপ বসে আছে। প্রচুর লিখছে আয়ন, হাতের গতি এত যে ঝড়কেও হার মানাবে আজ। তিয়াশা ভালো মানের স্টুডেন্ট, সবার আগে পরীক্ষা শেষ করে, কিন্তু এবার যেন শনির সাথে রাহুর বিরোধ লেগেছে, সেই কারণে খাতা খালি। এক্সাম শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। পুরো খাতা জুড়ে একটা কালির দাগও নেই। গার্ড সবাইকে পেপার গোছাতে বলছে, সবাই সেলাই করে নিচ্ছে খাতা। তিয়াশা পায়ের চিমটি কাটলো আয়ন।
মেয়েটির চোখ লাল হয়ে আছে, বোধহয় এক্ষুনি কেঁদে দিবে। ইশারা করলো আয়ন। সামনে পেপার দেখে তিয়াশার চোখ ছলছল করছে। গাধা একটা, নেক্সট কিন্তু আর লিখে দিব না। বিস্ময়ে কথা বলতে পারছে না তিয়াশা। খাতা সেলাই করা হলো, সব চেক করে সাবমিট করা হলো পেপার। হল থেকে বেরিয়ে চারপাশে আয়নকে খুঁজছে তিয়াশা। কোথাও নেই অনাকাঙ্ক্ষিত প্রিয় সেই বন্ধুটি। ক্যাম্পাস পেরিয়ে গেটের কাছে এসে আয়নকে পরিলক্ষিত হলো তিয়াশার। কোনো কিছু না ভেবেই ছুটে গেল মেয়েটি। চোখ দিয়ে ইশারা করলো আয়ন, অর্থাৎ কি হয়েছে। তৎক্ষণাৎ ছেলেটাকে জড়িয়ে কান্না জুড়ে দিল তিয়াশা। মেয়েটির ছোঁয়াতে শক্তপোক্ত শরীর মৃদু সমীকরণ স্পর্শ করে যাচ্ছে। তিয়াশা বকবক শুরু হলেও আয়ন কথা বলছে না। কেমন যেন লাগছে ওর, এক অদ্ভুত ধাঁচের অসহ্যকর ভালো লাগার অনুভূতি। 2 সপ্তাহ পর দেখা হলো জিনামের সাথে। ছেলেটা আজকাল মিশে না কেন যেন, মনে হয় খুব বেশি ব্যস্ত। তবে সে ব্যস্ততা কি তা জানে না আরুষি। ভাইয়ের বন্ধুটি এতটা অবহেলা কেন করছে কে জানে, অথচ এককালে ওর পেছনে ঘুরছে কত। সেসব চিন্তা করতেই হতাশা এসে স্পর্শ করে ওর গায়ের প্রতিটি লোমকূপ। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে সবার আগে জিমাম কেউ কল করছিল, তবে ফোনটা সুইচ অফ করছিল সেদিন। রাতে যখন কথা হলো তখন জিমাম বলল দেখা করতে চায়, তবে এখন নিরাপত্তা বলা চলে। ফোন করলো আরশি। জিমাম জানালো কাছাকাছি আছে। ফোনটা ব্যাগে পুরে বেঞ্চে পা উঠিয়ে বসলো সে। কয়েকটা বাচ্চা খেলা করছে, ওদের মাঝে কেমন মিহি কর্বস্য নিরুপদ্রব্য ছড়িয়ে আছে। এসব দেখলে হিংসে হয় ওর, খুব বেশি অশান্ত হয় মন। জিমাম এলো ঠিক কাটায় 20 মিনিট পর। অভিযোগ করতে মন চাচ্ছে না, তবে স্পষ্ট ভাষায় শুধালো, একটু বেশি লেট করে ফেললে না জিমাম? জ্যাম ছিল খুব। বসো পাশে, আমি কিছু বলতে চাই তোমায়। আমি জানি কি বলতে চাও তুমি। এটাই বলবে যে তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা, রাইট? আমার মনে হয় সম্পর্কটা লুকিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু আমি যে ভাঙতেই চাই এই সম্পর্ক, একদম ভেঙে দিতে চাই। ঈশ্বর চমকে উঠল আরশি। জিমাম নিশ্চয়ই রসিকতা করছে তার সহিত, তবে এটা যদি রসিকতা হয় ও তবু ভালো লাগছে না ওর, তাই প্রসঙ্গ পাল্টাতে চাইল। তবে জিমাম যেন মনস্থির করে এসেছে, নয় এসপার নয় ওসপার। আমি সিরিয়াস আরুষি। থমকে গেল আরশি। জিমামের কথাগুলো ভাবাচ্ছে ওকে। অতি সহজেই ছেলেটা সম্পর্ক চুকিয়ে দিল। গত 2 বছর যত উপহার দিয়েছিল সবটুকু দিল সাদা কাগজে, মিলিয়ে নিতে বলল সব। আরশি হতবাক হয়ে রইল নিজের ভালোবাসার পাই হিসেব দেখে। এই উপহারগুলো কেনার জন্য কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে তা শুধু আরশিই জানে। সে সব আজ তুচ্ছ। গুরুম গুরুম করছে মেঘ, আবার এসেছে ধারায়। মেঘের ডাকে সাড়া দিতে প্রশস্ত প্রিয় বন্ধু বৃষ্টি। সেদিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে আয়ন। গত কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো চোখে ভাসে শুধু। চোখ দুটো ঝাপসা বর্ণ হতে যায়। তবে এমন পরিস্থিতিতে শক্ত থাকা বুদ্ধিমানের কাজ। ঘরে এসে নিজের মাকে দেখে হতভম্ব হলো আয়ন। ভদ্রমহিলার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে, যেন কিছু বলতে চায়, তবে বিশেষ কিছু বললেন না তিনি। কেবল বললেন রাতে খাবেন না আজ, তাই যেন ডাক না দেওয়া হয়। কথায় বোঝা যায় একা থাকতে চায় না সে। সুষমা চলে যেতেই আবারও জানালার কাছে এলো আয়ন। কিছু সময় দাঁড়ানোর পর অনুভব হলো বৃষ্টির শীতল ফোঁটা তুমুল গতিতে স্পর্শ করে যাচ্ছে চোখ, মুখ, কান, নাক সব। টুং করেই শব্দ হলো ফোনে। নিশ্চয়ই মেসেজ দিয়েছে মধুপ্রিয়া। মেসেজটার সাথে সারাক্ষণ কথা না বলে অশান্ত হয়ে পড়ে। জ্বালাতনে পড়ল আয়ন। এখন আবার কল করেছে। হেই বেবি, তুমি আমাকে ভুলেই গেছো, এটা কি ঠিক? ওহ, আজকাল আমি কল করলেই তুমি ক্লান্ত থাকো, ভালো লাগে না আর? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আওয়ান, আমি তোমার কাছে পুরনো হয়ে গেছি।
এখন বুঝতে পারছি আমি। যাও, কথা বলার দরকার নেই। টুংটুং শব্দ করে কল কেটে দিল। কয়েকবার ফোন করলো আয়ন, তবে প্রথম দিকে রিং হলেও এখন সুইচ অফ। বেডের উপরে ফোনটা ছুঁড়ে ফেলে হাঁটু কেড়ে বসলো মেঝেতে। ভালো লাগছে না কিছু, সব কিছুকে অসহ্য লাগছে। ব্যাংক থেকে এত টাকা লোন নিয়েছে সুষুমা, সেজন্য বাধা রেখেছেন এই বাড়িটা। লোন দিতে না পারলে বাড়িটা চলে যাবে ব্যাংকের কাছে। সে চিন্তাতেই পাগল প্রায় অবস্থা। সাথেই সুষুমার অসুস্থতার খবর আজ একদম শেষ করে দিল ওকে। কি করে বেঁচে আছে জানা নেই। মাকে হারিয়ে ফেলার চিনচিন ব্যথা চোখ দিয়ে ঝরতে লাগলো। তবে বৃষ্টির ফোঁটাগুলো ধুয়ে মুছে দিল সবটা, যেন বন্ধুর মতোই সঙ্গ দিচ্ছে। হাউমাউ করে গলা ফাটিয়ে কাঁদছে ওমর। আজ বহুদিন পর শানিনের কাছাকাছি হয়েছে। এতদিন নিজেকে সংযত রাখার চেষ্টা চালালেও আজ পারছে না বিন্দুমাত্র। এই শেষ দিনের দেখাটা এতটা আবেগপ্রবণ হবে তা ভাবেনি কখনোই। শানিন বিরক্ত হচ্ছে এবার। চোখের সামনে দামড়া এক ছেলে কেঁদে নদী বানিয়ে যাচ্ছে। এটা কি মানা যায়? আর একবার কাঁদলে মার খাবা। আমি আপনাকে ভালোবাসি শানিন। তুমি ছোট আমার। এটাই তো আমার ভাগ্য, আর এটাকে আমি মানতে পারছি না। কি করব বলুন না, মেরে ফেলুন আমায়। দেখো উমর, আমি যত দূর জানি তোমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। জীবনে বহু কষ্ট করছেন তোমাদের মানুষ করতে, তাই আর কষ্ট বাড়িও না। কিন্তু কোনো কিন্তু নয়, পড়াশোনা করো, বড় হও। তখনও যদি মনে হয় আমি তোমার অন্তরকে জ্বালাতন করছি, তবে ভাববো। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। এতদিন থেকেছো তো। মরার মতো করে আর পারছি না আমি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উমর, এমনটা করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। মহা ভেজালে পড়া গেল। এমন অনাকাঙ্ক্ষিত প্রেম যদি কাউকে এলোমেলো করে দেয় তখন কি বা করার থাকে? শেষে কি এই ছেলেকেই বিয়ে করতে হবে? এসব চিন্তা চেতনা বিবেচনা করছে ওর মন প্রাণ জুড়ে। তখনই পায়ের কাছে লুটিয়ে পড়ল ওমর। ওর কাণ্ডে না হেসে পারল না শানিন। ছেলেটার চুল ধরে বলল, তোকে শাসন করার জন্য পাশে রাখা দরকার। বাজে ছেলে বন্ধু হয়ে থাকতে পারবি শেষ দিন অবধি? পারবো। বিগলিত হাসলো শানিন। ওমরের চোখে মুখে লেপ্টে আছে প্রবল ভালোবাসা। এই ছেলেটাকে শাসন করার জন্য হলেও শেষ দিন অবধি পাশে থাকতে চায় সে। তবে এই সমাজের কথা ভাবলেই কেমন মন খারাপ হয়। তাতে কি কত মানুষই তো এই সমাজের বিরোধিতা করে ভালো থেকেছে আর ভালো আছে। শানিনও না হয় রিস্ক নিয়ে চেষ্টা করবে ভালো থাকার। ওমরের ভালোবাসা যদি শেষ দিন অবধি থাকে তো শানিন চোখ বুজে পার করে দিবে 100 বছর। পরীক্ষার আগের দিন জব খুঁজতে বের হয়েছে আওয়ান। বিষয়টা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে গেল তিয়াশা। এক্সামের কিছু জিনিস কিনতে বের হয়েছিল। অন্য মনস্ক আওয়ানের কানে তিয়ার ডাক পৌঁছালো না। কেবল হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ছেলেটার বাহুতে টান দিল তিয়া। সামান্য চেঁচিয়ে বলল, কি রে, এতবার ডাকার পরও শুনছিস না কেন? ডাকছিলি আমায়? থাকিস কোথায় তুই? আর এগুলো কিসের ডকুমেন্টস? ফাইল চেক করতে লাগলো তিয়াশা। চোখ মুখ ঈষৎ লাল হয়ে উঠেছে। জবের কাগজটা ছিঁড়ে ফেলে পরপর বলল, আর ইউ সিলি? এই সামান্য বেতনে 8 ঘন্টা ডিউটির জব করবি তুই? কাল থেকে তোর ফাইনাল পরীক্ষা। তুই কি পাগল হয়ে গেলি? আমি সত্যি পাগল হয়ে গেছি তিয়া। আসলে পাগল হয়ে গেছিস তুই। ভার্সিটির লাস্ট ডেতেও দেখলাম মন মরা। বল না কি হয়েছে তোর? কিছু না রে। আমাকে এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছিস। ভালো, তবে আমি কিন্তু খবর নিয়েই ছাড়বো। কফি খাবি তিয়া? না না, কফি না, চা খাবি? ওই যে দেখ, ওই মামার হাতের চা খুব ভালো। ফুটপাতের একটি দোকানে দেখাচ্ছে আওয়ান। অবাক চোখে তাকিয়ে রইল তিয়া। এতটা অদ্ভুত চিন্তা ভাবনা কখনো আসেনি। ছেলেটা বোধহয় চাপা কষ্টে আছে। সঙ্গ দেওয়ার জন্য হলেও ও চায়ের দোকানে গেল তিয়া। 2 কাপ চা নিয়ে হাঁটতে লাগলো পাশাপাশি। নীরবতায় থমকে গেছে মেঘও। বৃষ্টিকে ডাকার কথাই ভুলে গেছে। শুধুমাত্র আকাশকে কালো এক
আস্তরণে আবদ্ধ করে দিয়ে গুমট করে রেখেছে। মুখ খুলল তিয়া। কি হয়েছে তোর? পড়াশোনা নিয়ে এত সিরিয়াস একজন আজ এমন ছন্ন ছাড়া কেন? কুল কিরানা নেই জানো? আমি এমনটা কেন হলাম রে তিয়া? কেমন দায়িত্ব জ্ঞানহীন। হঠাৎ এসব কি বলছিস তুই? দেখ আমি জানি না কেন বলছিস এগুলো, তবে এর পেছনের কারণটা নিশ্চয়ই তোকে অগোছালো করে দিয়েছে। আয়নের কাঁধে হাত রাখলো তিয়া। চোখে মুখে লেপ্টে আছে আশ্বস্তি। তাই যেন ভরসা পেল। আয়নের কথা শুরু করলো অতীতের এক কাহিনী। 10 বছর আগের ঘটনা। আমি তখন খুব বেশি বড় নই, সবে 14 বছরে পা দিয়েছি। আমার বাবার সাথে মায়ের বিচ্ছেদ হয়। কাগজে কলমে নয়, মনের ভেতরের বিচ্ছেদটা হয়। তার আগের ঘটনাগুলো খুব খারাপ জানিস। আমি হয়তো এখনও আমার বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তবে আমি অস্বীকার করতে পারি না সেই নিকৃষ্ট অপরাধ। প্রায় 5 কোটি টাকা লুটপাট করেছিলেন আমার বাবা। বিষয়টা আম্মি যখন জানতে পারেন তখন খুব রেগে যান। ভাগ্যক্রমে সেই কেসটা পড়ে আম্মির কাছে, তবে আম্মি পারলেন না শাস্তির রায় দিতে। অতঃপর বাবা মুক্তি পেলেন। তবুও থেমে থাকেননি তিনি। টাকার নেশায় উন্মাদ হয়ে যান। সর্বশেষ গরিবের জন্য আসা টাকা লুটপাট করেন। আম্মি তখনও পারলেন না বাবাকে শাস্তি দিতে। একসময় বাবা আরও অপরাধের দিকে ধাবিত হলেন। হাজারবার বারণ করার পরও সেদিন শুনেননি বাবা। অতঃপর আম্মি আমাদের নিয়ে বেরিয়ে আসেন আর ছেড়ে দেন বিচারকের দায়িত্ব। ওনার কথা হলো, যেখানে তিনি নিজে ও অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন সেখানে কি করে পারবেন অন্যের জন্য ন্যায় বিচার করতে? খুব দ্রুত আয়নের জীবনে ঝড় আসতে চলেছে, সেই আভাস ইতিমধ্যে পেয়েছে তিয়াশা। এই দীঘল রজনী জুড়ে আয়নের কথাই ভেবে চলেছে বিচলিত অন্তর। অশান্ত হয়ে উঠেছে মন প্রাণ সব। সুষমা শারীরিকভাবে অসুস্থ, তবে সেটা কাউকে জানতে দেয়নি এতদিন। এদিকে ব্যাংকে লোন করেছেন, সেই চিন্তাতে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব জানার পর আয়নের অনুভূতি যে কেমন তা শুধুমাত্র সেই জানে। প্রিয় মানুষ আর কোটি টাকার সম্পদ ফেলে এই সাধারণ জীবনযাপন করছেন সুষমা। শুধুমাত্র ন্যায়কে অন্তরে পুষেই বেঁচে আছেন সাধারণত একজন মা হিসেবে। তিয়াশার কান্না পাচ্ছে এবার। খুব খারাপ লাগছে ওর। এই নির্মম ঘটনাগুলো জানা ছিল না এর আগে, তবে এখন যখন জানলো তখন কিছুই করার নেই। পরীক্ষার হলে সামনে তুমুল ভিড় জমায়েত হয়েছে। ভিড়ের মাঝে তিয়াশাকে খুঁজছে সবাই। মেয়েটা এত লেট করে আসছে কেন কে জানে। হলে প্রবেশে 5 মিনিট আগে ছুটতে এলো তিয়াশা। হাঁপিয়ে গেছে একদম। সরি গাইস, কাল খুব রাত করে ঘুমিয়েছিলাম, সেই কারণে সকালে উঠতে পারিনি। আচ্ছা চল তো এখন। ওয়েট, আগে বিরিয়ানি টেস্ট কর। বক্স থেকে বিরিয়ানি বের করলো তিয়া। সকলে হুড়মুড় খেয়ে পড়লো বক্সে। শেষমেশ দেখা গেল 1 চামচ ছিল ওর জন্য। ফিচেল হাসিতে মত্ত হয়ে চলে গেল সুমিতা। একটা কথা বলে স্বামী আর পজ্জলও চলে গেল নিজের হলের দিকে। জিমাম, আয়ন আর তিয়াশা যাচ্ছিল, তখনই পেছন থেকে মধুপ্রিয়ার ডাক। মেয়েটি অদ্ভুত ফ্যাশনের ড্রেস পরে। টিয়া সামান্য হাসার চেষ্টা করে বলল, তোমরা কথা বলো, আমরা যাই। আওয়ানের চোখে ছিল সামনের দিকে। মধুপ্রিয়ার সাথে মনের দ্বন্দ্ব চলছে তার। ফোন পিক করনি কেন? তুমিও তো করনি। ওহ, সেই কারণেই এমন করবে? বাহ, প্রতিশোধ নিচ্ছ। মধু, আজকাল তোমার ভাষাতে এমন তিক্ততা কেন? এখন তো তেতো লাগবেই, মজা নেওয়া শেষ না। তোমার কথা কিন্তু অন্যদিকে তাক করছে। প্লিজ নিজেকে সংযত করো। আর তুমি কি করেছো? পৃথিবীর সমস্ত বয়ফ্রেন্ড জানে তার গার্লফ্রেন্ডকে কি করে সুখে রাখতে হয়, সেই দিক থেকে তুমি তো লুজার। পরে কথা বলবো, তোমার মাথা ঠিক নেই। পেছন থেকে ডাকলো মধু। নানান কথাই বলে চলেছে সে। আয়ন সেসব কানে নিয়েও নিল না। ইদানিং মেয়েটার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে। পুরো পরীক্ষার হলে একটা কথাও বলেনি আয়ন। তিয়াশাও ঘাটায়নি তেমন। পরীক্ষা শেষ করে সবাই আড্ডা দেওয়ার কথা বললে সরাসরি বারণ করে দেয় আয়ন। তিয়াশা বুঝতে পারলো কিছু একটা হয়েছে, তাই বলল পরে আড্ডা দেওয়া যাবে। বাসায় ফিরে এসে লম্বা ঘুম দিল তিয়াশা।
রাতে ঘুম না হওয়ায় মাথা ব্যথা করছে। ঘুম থেকে যখন উঠল তখন বাজে বিকেল 4:30। ফোনটা সাইলেন্ট হয়ে পড়ে আছে বালিশের কাছে। সেখানে ভাসছে 12টা মিস কল। আয়নের নাম্বার দেখে কয়েক সেকেন্ড চুপ করে রইল। ভাবনার মাঝেই তাহমিদা এলেন, মুখটা গম্ভীর ছায়া মাখা। সুস্মিতা কল দিয়েছিল। শাওয়ানের মা অসুস্থ নাকি ভালো? অসুস্থ মায়ের হাত জড়িয়ে বসে আছে আয়ন। চোখ দুটো অসম্ভব লাল, যেন এক্ষুনি গড়িয়ে যাবে কয়েক ফোঁটা জল। তবে কোনো বিশেষ মাধ্যমে আটকে আছে সেই বিন্দু ফোঁটা। সুষমা মাথার উপর থাকা সিলিংয়ের দিকে তাকিয়ে শ্বাস গুনছেন। তিনি খুব করে অনুভব করছেন এই পৃথিবীতে ওনার সময় ফুরিয়ে এসেছে। সত্যি বলতে কেউ মরতে চায় না, সুষমাও চায় না মরতে। এর পেছনেও বিশেষ কারণ রয়েছে। শান্তির জন্য মানুষ মরণ চায়, তবে ওনার তো মরে গিয়েও শান্তি নেই। এই ছেলে মেয়ে দুটোর কেউই নেই যে। বাবা থাকতেও আছে বহু দূরে। এতদিন হয়তো অন্য কোথাও সংসার পেতে নিয়েছে, আবারও নাও হতে পারে। সুষমা চলে আসার পরপরই নাকি দেশ ছেড়েছে, এমনটাই খবর পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য ভদ্রলোক ছেলে মেয়েদের প্রচুর ভালোবাসেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টাকার প্রতি লোভ সেই ভালোবাসাতেও খাত নামিয়েছিল। এসব স্মৃতিতেই কেমন ভারী হয়ে আসে বুক। মেয়েটা নিতান্তই ছোট মানুষ, তবে ছেলেটা বুঝদার, একমাত্র ভরসা ওনার। অনেক সময় গেলেও আয়ন কথা বলছে না, নিঃশব্দে বুকে জড়িয়ে আছে মায়ের হাত। মমতাময়ী মায়ের জন্য অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। বেদনাগুলো পাল্লা ভারী করে ফেলেছে। এর শেষ কবে, কোথায় আর কিভাবে? আমি চলে গেলে কষ্ট পাবি বাবা? এমন কথা বলিও না আম্মি, আমার কষ্ট হয় খুব। একটা সময় তো যেতে হবেই, তাই না? আয়ন নিরুত্তর। এই চিরন্তর সত্যকে মানতে পারছে না কিছুতেই। দাঁতে দাঁত চেপে বসে রইল। সুষমা আর কথা আগাননি। ছেলেটার ভাঙা মনকে আর ভেঙে দিতে চাননি তিনি। কিছু মুহূর্ত পর খাবারের প্যাকেট নিয়ে কেবিনে এলো তিয়া। কাল রাত থেকে এখানে পড়ে আছে মেয়েটি। ভাগ্যিস পরীক্ষার মাঝে 4 দিনের বিশাল গ্যাপটা পড়েছে। বাটিতে স্যুপ ঢেলে নিতে নিতে আয়নকে বলল তিয়াশা, কাল থেকে না খেয়ে আছিস, যা খেয়ে নে, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। তুই খাবি না? একটু পর, আন্টিকে খাইয়ে তারপর। সুষমার কাছে এগুলো তিয়া মৃদু হেসে অতি যত্নে স্যুপটুকু বাড়িয়ে দিল। নিজের জীবন থেকে একটি কথা বুঝেছেন সুষমা, আর সেটা হলো রক্তের থেকেও মনের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেটা সম্পর্ক নয়, সেটা প্রয়োজন মাত্র। টুল দিয়ে ঠায় বসে আছে আয়ন। চোখগুলো জানালা পেরিয়ে অদূরের সারি সারি লাইন গাছের দিকে। গাছপালাগুলো কেমন সজীবতায় ভরপুর। তিয়া বলল, খাবারটা খেয়ে রেস্ট নে একটু। তিয়াশা আর কোনো মতামত দেয়নি। সুষমাকে খাইয়ে দিয়ে অন্য প্যাকেটের খাবার সাজাতে লাগলো। কাল রাতে শাম্মী, শানীন, সুষমা, পজ্জল, জিমাম সকলেই ছিল এখানে। ভোরের দিকে এদের সবাইকে পাঠিয়ে দিয়েছে তিয়া। অন্যদিকে কেঁদে যা অবস্থা করেছে আরুষি, সুমিতা ওর সাথে করেই বাড়িতে নিয়ে গেছে রেস্ট করানোর জন্য। মেডিসিন বক্স নিয়ে কেবিনের নার্স এলো। আয়ন আর তিয়াকে দেখে বলল, রোগীর রেস্ট প্রয়োজন, আপনারা থাকলে ঘুমাতে পারবে না। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নার্স সেলাইন বদলে দিয়ে সাথে একটা ইনজেকশন পুশ করে দিল। খাবার গুছিয়ে বেরিয়ে এলো তিয়া। আয়ন তখনও বসে আছে ঘাপটি মেরে। চোখের ইশারায় ডাকলো তিয়াশাকে। কোনো মতে অশ্রুকণা আড়াল করে বেরিয়ে এলো আয়ন। খাবার খেতে গিয়েও গলা দিয়ে নামছে না খাবার। বহু কষ্টে শুকনো রুটিগুলো চিবোচ্ছে। ওর খেতে কষ্ট হচ্ছে দেখে তিয়া আবার নিচে গিয়ে লিকুইড খাবার নিয়ে এলো। এতে যদি একটু বল পাওয়া যায় শরীরে। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। শেষ এক্সাম চলে এসেছে। তিয়ার মন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, সেই কারণে কমন পড়েনি আজ।
আয়ন চোখ পাকিয়ে বিরোধ করলো। তিয়াশার ঠোঁট উল্টে নিতে বিরক্তি নিয়ে দুটো লুজ পেপার লিখেও দিল, মেয়েটাকে আর সাহায্য করা যাবে না, এতে করে নিজের প্রতি ভরসা হারিয়ে অন্যের উপর নির্ভর হয়ে যাবে। হল থেকে বেরিয়ে আয়নের হাত চেপে ধরলো তিয়া। ইশারা করে বলল আয়ন, কি? দোস্ত, আন্টি সুস্থ, তুইও ঠিক আছিস? আমরা প্লিজ ঘুরতে যাব। আমি পারবো না যেতে। সবাই খুব আশা করেছে রে। তোরা যা সবাই। সামনে তাকাতে কয়েক জোড়া চোখের রোষে পড়তে হলো ওকে। অবশেষে হার মেনেই নিল। পার্কে যাবে সবাই, এটাই মনস্থির করা হয়েছিল। সেই অনুযায়ী পার্কের পথে অগ্রসর হলো। পরীক্ষা শেষ, এবার রেজাল্টের জন্য অপেক্ষা করা। পরীক্ষার আগে যে ভয় কাজ করে তার থেকে সহস্র গুণ ভয় হয় রেজাল্টের জন্য অপেক্ষাকৃত সময়গুলোতে। তিয়াশা এক চপ্পর ঘুরে এসে মামা বাড়ি থেকে, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। পরিবেশটা ভালো লাগেনি ওর, কেমন যেন অস্বস্তিকর। মেঝেতে মাথা আর শরীর বেডে রেখে শুয়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো আয়ন। ওর অবস্থা দেখে হো হো করে হাসতে লাগলো। সেই হাসির শব্দে উঠে পড়লো তিয়াশা। আয়ন বাহুতে চাপড় মেরে বলল, কি হয়েছে তোর? আমাকে কি জোকার মনে হয়? জোকারের থেকেও অদ্ভুত তুই। আজব কথা বলবি না তো। তাই এই অসময়ে কেন এসেছিস? শুধু আমি নই, দলবল সবাই এসেছে। কিন্তু কেন? কিছুটা আশ্চর্য হয়েই বলল তিয়াশা। নিজকে হাসার মতো ভাব করে ঠোঁট দুটো চিকন করে সুর বাজালো আয়ন। এই ছেলের অযাচিত আচরণ ভালো লাগে না একদম। তাই রুম থেকে বেরিয়ে এলো ড্রয়িং এ। এক দল বাহিনী দেখে অবাকই হলো, তবে প্রশ্ন না করে বুয়াকে বলে নাস্তা দিতে বলল। টিভি অন করে একটা হিন্দি সিনেমার গান বাজিয়ে বসলো কাউচে। তারপর বলল, এই অসময়ে কেন আগমন সবার? বিয়ে? কার বিয়ে? লাফিয়ে উঠলো তিয়াশা। সুমিতার চোখ দুটো গোল গোল করে শুধালো, তুই কি মজা করছিস? মানে আমি কেন মজা করব? সুমিতা ইশারা করে কিছু বলছে শাম্মীকে। শাম্মী নিজেও হতবাক। ওদের দুজনের থেকে বিরক্তিকর দৃষ্টি ফেলে শানিনকে বলল, কি হয়েছে বলতো? সবাই এই অসময়ে একসাথে? তোর বিয়ে আর তুই এই কথা বলছিস? মানে আমার বিয়ে কে বললো তোদের? বোকা হাসি দিয়ে নিজেও চিন্তিত হয়ে গেল তিয়াশা। সকলে কেমন করে তাকিয়ে আছে। তাহমিদার সাথে কথা বলছে আয়ন। ভদ্র মহিলার সাথে আয়নের এত কিসের কথা কে জানে। হঠাৎ করে এই ছেলের প্রতি রাগ উঠে গেল। চোখ দুটো কেন যেন জ্বালা করছে খুব। নিজের ঘরে গিয়ে ধপ করেই দরজা লাগিয়ে মেঝেতে বসলো তিয়াশা। কিছুক্ষণ বাদে নিজের আচরণ দৃশ্যমান হলো ওর নিকটে। চমকায়িত হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে দাঁড়ালো আয়নার সম্মুখে। হালকা হাতে অবয়বটি স্পর্শ করে বলল, হঠাৎ করে আমি এমন করলাম কেন? তামজিৎ এসেছেন অফিস থেকে। তিয়াশাকে সকলের মাঝে দেখে বললেন, এ কি মামুনি, এখনো রেডি হনি কেন? একটু পর যাব আব্বু। না না, এক্ষুনি যাও, সবাই এসে পড়বে তো। শাম্পি, ওকে নিয়ে সাজিয়ে দাও তো মামুনি। জি আঙ্কেল। শাম্মী আর শানিন জোর করেই নিয়ে গেল তিয়াশাকে। সুমিতা আর আয়ন সাজসজ্জার কাজ করে চলেছে। প্রজ্জ্বল আর জিমাম বাকি আয়োজনে ব্যস্ত। ঘরোয়া ভাবে পাকা দেখার আয়োজন চলছে। তিয়াশা একটু আগেই জানতে পারলো সেটা। দ্বিমত না করলেও খুব বেশি মত আছে এমনও নয়। তবে অন্তর্কর্ণ থেকে বাধা প্রদান হলো না। অজান্তেই সায় জানাচ্ছে মন। আয়োজন শেষ। ঘেমে একাকার আয়ন এসির পাওয়ার বাড়ি দিয়ে শার্টের দুটো বোতাম খুলে নিল। শানিন এসে বসলো ওর পাশে। ইশারা করে বুঝালো পাশের দিকে তাকাতে। শাড়ির কুচি ধরে খোলা চুল মেলে আসতে তিয়াশা। চোখে মুখে সামান্য বিরক্তি ভাব। জীবনের প্রথমবারের মতো শাড়ি পরেছে কিনা, তবে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চোখ ফিরিয়ে নিল আয়ন। মধুপ্রিয়া কল করেছে। টিয়ার কাছে আসতেই হাতের ইশারা দিয়ে বোঝালো কল এসেছে। আয়ন চলে গেল সাইডে।
তিয়াশা সেদিকে একবার তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মজে গেল। একবার হাসছে তো আরেকবার রাগে চোখে তাকাচ্ছে, যেন সব থেকে খুশি মানবী। আমার জন্য তোমার সময়ই নেই আওয়ান, দেখা সাক্ষাৎ তো বহু দূর। সকালে 2বার কল করেছি মধু, তুমি রিসিভ করনি। দেখলাম। এখন দেখা করবে কবে? কাল ভার্সিটি গিয়ে দেখা করে আসব। না, আজই আসো প্লিজ। তিয়াশার বাড়িতে আছি, আজ আসতে পারবো না। ওই বাড়িতে কেন? ওর বিয়ের কথাবার্তা চলবে তাই। ও আচ্ছা, রাতে কল করবে বুঝলে। আই মিস ইউ অলওয়েজ অ্যান্ড আই লাভ ইউ জান। পরে কথা হবে। লাভ ইউ টু। কল কেটে দিয়ে থামলো আয়ন। শ্বাসগুলো ভারী ঠেকছে এবার। মধুপিয়ার প্রতি আকর্ষণটা যেন কেমন ঘোলাটে। হঠাৎ হঠাৎ কেবলই মনে হয়, তবে কি আমি ঠকাচ্ছি ওকে? পাত্রপক্ষের নিকট বসানো হয়েছে তিয়াকে। বিশ্ব সুন্দরী না হলেও রূপে গুণে কোনোটাতেই কম না তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়েটাকে আগে থেকে পছন্দ করে রেখেছিল মাহমুদা। তার ছেলেটাও তেমনই রূপে গুণে সুন্দর আর নিতান্তই ভদ্র মানব। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। গত বছর আমেরিকার এমনবাসীতে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টি ন্যাশনাল কোম্পানির জবটা ছেড়েছে, এখন এম্বাসিতেই জব করছে। বয়সটাও বেশি নয়, সবে 29-এ পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের উপর কথা বলতে চাচ্ছে না তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো, এতে করে আগে থেকে এই সম্বন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটিস দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজনকে ছাদে পাঠানো হলো। তিয়াশা অন্যদিকে ফিরে রইল। ভদ্রতার খাতিরে প্রশ্নও করছে না। তবে ছেলেটা এত মনক্ষুণ্ণ হয়েছে বটে, তবু মন খারাপ নিয়ে এগোলো সে। হাই, আমি রাজিন আজমির। শুনেছিলাম নামটা। শোনারই কথা। আপনার একটা সম্পর্ক শুরু হতে চলেছে, তো আপনি কি করছেন এখন? খাওয়া দাওয়া আর ঘুমানো। কথাটা কর্ণপাত হতেই পেছন ফিরে তাকালো তিয়াশা আর রাজিন। ঠোঁটের কোণে হাসি রেখে কান থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আয়ন। মধুপ্রিয়ার সাথে কথা বলছিল। তখনই রাজিন আর তিয়াশার কথাগুলো কানে আসে। রাজিন একটু অবাক হয়েছে, এই ছেলেকে নিচে দেখেনি সে। তিয়াশা মুখ বাঁকিয়ে তাকালো। ওকে পাত্তা না দিয়ে রাজিনের সাথে হাত মিলিয়ে দিল আয়ন। হাই, আমি আরহাম আওয়ান, তিয়ার সব থেকে বাজে বন্ধু। রাজিন চমৎকার হাসলো। আয়নের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল, তাহলে তো দেখা যাচ্ছে তিয়াসার বন্ধু মহলের সব থেকে দুষ্ট সদস্য ও আপনি। আমি তো ভেবেছি তিয়াসা একাই 100, এখন দেখছি তার উপরেও কেউ আছে। তিয়ার কথা কি বলবো? হ্যাঁ, একদমই বাদর প্রকৃতির। আচ্ছা, তো তিয়াসার কাজকর্মগুলো শুনি একটু। রাজিনকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। তিয়াশার পানে তাকিয়ে রসিকতা ঠেলে আবার বলল আয়ন, নাম্বার 1 বদমাশ মেয়ে, ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। আর একটা বাজে কথা বললে মার খাবি আওয়ান। সঙ্গে সঙ্গে অভিযোগের সুর তুলে দিল আয়ন। দেখলেন তো প্রমাণ, এমনি করে সব সময় আপনার জীবনও কয়লা করে দিবে, মিলিয়ে নিয়েন। হো হো করে হাসতে লাগলো রাজিন। ইতিমধ্যে 2-4টে পড়েছে আয়নের পিঠে। ছেলেটা পিঠ মুচড়ে দিয়ে তিয়ার নাক টেনে বলল, বদের হাড্ডি, তোকে পরে দেখে নিব। তোর 12টা বাজিয়ে দিব বেয়াদব। দেখা যাবে। শ্বাস ফেললো তিয়াশা। চোখ বন্ধ করে হুঙ্কার দেবে, ঠিক তখনই মনে পড়লো তার সামনে একজন দাঁড়িয়ে। মুখটা মলিন করে বলল তিয়াশা, সরি, আমরা আসলে এমনটাই করি। ইটস ওকে, নো ফর্মালিটিস। বন্ধু ভালো থাকলে হয় এমনই একটা। রাজিন বেশ বন্ধুত্ব সুলভ আচরণ করছে, তবে তিয়াশার মনটা ঠিক নেই। রাজিনের মুখমণ্ডল অবধি দেখেনি ঠিক করে, অথচ রাজিন এই সময়টুকুতেই তিয়াশার সুমধুর কণ্ঠ, কান, নাক, চিবুক সহ পায়ের পাতা অবধি সব মেপে নিয়েছে। মেয়েটার মুখের পানে তাকিয়ে মুগ্ধতায় অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, মেঘ জমেছে মুখে, তবুও কতটা মায়াবী।
মধুপ্রিয়ার কাঁধে মাথা ঠেকিয়ে আছে আয়ন। দুজনেই নিশ্চুপ বসে আছে বাঘহীন যন্ত্রের মতো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো রঙা বেড়াল, লেজ নাড়িয়ে দেখছে ওদের। মধুপ্রিয়া সেই দিকেই তাকিয়ে। ভালোই লাগছে তার, মন্দ নয় এই শুষ্ক অনুভূতি। শতভাগ সত্য, প্রিয় কেউ পাশে থাকলে জীবন অন্যরকম লাগে। লাগারই কথা। বিকেলটা যখন মধ্য লগ্নে, তখনই আয়নের ফোনটা বেজে উঠল। ক্যাটক্যাট করে আওয়াজে বিরক্ত লাগছে খুব। কেন যেন ফোন ধরার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ওপাশের ব্যক্তিটি তিয়াশা। সকালেই এক প্রকার ঝগড়া হয়েছে ওদের। একদমই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া, যুক্তি দিয়ে বিচার করলে যার কোনো মানেই নেই। যদি এই ঝগড়ার মূল কারণ আয়নই নিজেই। সেসব ভাবতে ভাবতে ফোনটা সাইলেন্ট করে দিল সে। মধুপ্রিয়া ফোনের স্ক্রিনে থাকা নামটা দেখেছে, তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং ফুচকা খাওয়ার বায়না ধরল। ফুচকার বাটি হাতে নিয়ে মাত্র তখনই সুমিতার কল এলো মধুর কাছে। মেয়েটির কিছু আজ না করলেও আয়ন বুঝলো তিয়াশার জন্যই ফোন করেছে, তাই স্পষ্ট ভাষাতে বলল, কল কেটে দাও মধু, আমি জানি কেন কল করেছে। কল কেটে দিলে বিষয়টা খারাপ হয়ে যাবে আওয়ান, একটু রিসিভ করি। কিচ্ছু হবে না, কল কাটো। মধুর থেকে ফোন নিয়ে নিজেই কল কেটে দিল আয়ন। আবার কল এসেছে দেখতেই বিরক্তিকর শব্দ তুলে যেই না সুইচ অফ করবে তখনই 2 লাইনের একটি মেসেজ দেখতে পেল। আওয়ান, কি তোমার সাথে আজ মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসায় গিয়ে পাঠিয়ে দাও প্লিজ, আন্টির শরীর খারাপ করেছে। হয়ে গেল আয়ন। হাতটা অসম্ভব কাঁপুনি দিয়ে ফোনটা পড়ে গেল। মধু নীরবতার সহিত বোঝার চেষ্টা করে যাচ্ছে, তবে বিশেষ কিছু অনুধাবন হলো না। মাটি থেকে ফোন তুলে মেসেজ দেখতে আয়নের পানে তাকালো, তবে এতক্ষণ ছুটতে ছুটতে 10 হাত দূরে চলে গেছে আয়ন। পেছনের অবয়বটা দেখতে পেল সে। প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মধু নিজেও রওনা হলো আয়নের বাসায়। আরও সে জ্ঞান হারিয়েছে। মায়ের মুখ থেকে রক্ত বমি দেখে চেতনা ধরে রাখতে পারেনি আর। মেয়েটাকে কোলে করে ঘরে নিয়ে এলো জিমাম। মায়া হচ্ছে ওর, প্রচণ্ড ভালোবাসে এই মেয়েটিকে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজটা ও করতে হয়েছে ওকে। আরশের ফ্যামিলিকে কিছুতেই মেনে নিচ্ছে না ওর ফ্যামিলি। এর কারণস্বরূপ হেডলাইন আরশের বাবা মায়ের বিচ্ছেদ। ও পাশের ঘর থেকে তিয়া তাড়া দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল জিমাম, এক্ষুনি যাচ্ছি, আমি ডাক্তার নিয়ে আসছি। আওয়ানকে খবর দিয়েছিস? সুমিতা ও মধুপ্রিয়াকে মেসেজ পাঠিয়েছে, তবে রিপ্লাই আসেনি এখনো। তিয়ার কণ্ঠে চিন্তা গলে গলে পড়ছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশাকে বলল মগ দিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্র মহিলার চোখ মুখ কেমন ফুলে উঠেছে। সুন্দর মুখচ্ছায় অসুস্থতা গ্রাস করেছে ভালো করেই। টিস্যু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা রক্ত বমিগুলো মুছে দিল তিয়াশা। সুমিতা হাতে পায়ে ঝরুয়া গতিতে তেল মালিশ করে যাচ্ছে। চোখ দুটো ছলছল। সুষমাকে সবাই বেশ ভালোবাসে। মায়ের ছায়া দিয়েই সবাইকে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেসব কথা মনে করেই ডুকরে কেঁদে উঠল সুমিতা। তিয়াশা চোখের ইশারায় শান্ত হতে বলল। হিচকি তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য ঝুঁকে সুষমার মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা। গলাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে খুব প্রিয় মানুষকে হারানোর ভয় জেগেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরোধিতা করে বলল, কথা বলো না আন্টি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, দেখে নিও, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দায়িত্ব জ্ঞানহীন ত্যাগটা যেন আয়নের জন্য সৃষ্টি করেছে অবিলস্বরে। নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। টলমলে চোখে বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় একটা পক্ষীরাও দেখা নেই। বাইকটা ম্যানেজ করতে কি কষ্টটাই না করতে হলো। তবে মনে হচ্ছে রাস্তা যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জলগুলো ঝলক দিয়ে যাচ্ছে।
আধ ঘন্টার মাথায় বাসায় পৌঁছালো সে। তখন সুষমা ঘুমিয়ে আছেন। ডাক্তারের সাথে কথা বলছে জিমাম। খুব বেশি চিন্তিত দেখালো ওদের। আয়নকে দেখে ও কোনো প্রতিক্রিয়া করলো না কেউই। স্যুপের বাটি নিয়ে এলো তিয়াশা। এই কি আন্টি কি ঘুমিয়ে আছে এখন? ডাক্তার ইঞ্জেকশন পুশ করে দিয়েছেন। ও ঠিক আছে, আমি বরং আওয়ানকে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার উন্মুক্ত হয়েছিল, তবে ছেলেটার কোটরে চলে যাওয়া চোখের পানে তাকে আর বলা হলো না, বরং খুব নরম কণ্ঠে বলল, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। তিয়া, কাপা কণ্ঠে করুণ সুরে এক পা আগালো না তিয়া। পা দিয়ে যেন শিকড় গজিয়েছে। মাটির সাথে প্রবল প্রেম জেগেছে যেন। পর মুহূর্তেই সেই মাটির সাথে পায়ের প্রেমকে ডিঙিয়ে কিচেনে এলো। কিচেনের জানালা খুলতেই চোখে মুখে ক্লান্তির রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়ার দাঁড়িয়ে আছে, মাত্রই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলেই বাড়ির পথে পা বাড়ালো। ব্যক্তিগত কারণেই হোক বা অন্য কোনো কারণে মধুপ্রিয়াকে পছন্দ হয়নি সুষমার। দিনগুলো খুব দ্রুত কেটে গেল যেন। অসুস্থতার আজ 50 মাস। সবটা উপর দিয়ে স্বাভাবিক হলেও ভেতরের অবস্থান খুবই গম্ভীর। জিমাম আবার আগলে নিয়েছে আরশিকে। পরিবারের সাথে এই নিয়ে ব্যবধান চলছে তার। তবে সুষমার পা ধরে ক্ষমা চেয়েছেন ছেলেটা। কান্না করতে করতে চেয়েছেন তার মেয়ের হাত। মেয়েকে ভালোবাসেন সুষমা, তবে মেয়ের শ্বশুরবাড়ির সাথে যদি আগেই দ্বন্দ্ব চলে তবে কি করে যাবে বাকি জীবনটা। এই প্রতি উত্তরে জামিম বলেছিল সে নাকি আরশিকে নিয়ে আলাদা হয়ে যাবে। এই বিষয়ে মতামতে সায় দেননি সুষমা। তিনি জানেন একটি সন্তান একটি পরিবারের নিকট কতটা গুরুত্বপূর্ণ। তাই এক প্রকার মনোযুদ্ধ চালিয়ে স্থির করেছেন মেয়েকে পরীক্ষার মাঝে ফেলে দিবেন। শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হবে আরশির। মেয়েরা পারে না এমন কিছু নেই, আর ভালোবাসার ক্ষেত্রে এই শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আরশি যেহেতু ভালোবেসেছে, তাই শাস্তি স্বরূপ কিংবা আশীর্বাদ ভেবেই হোক তাকে লড়াই করতে হবে। মাঝে মধুপ্রিয়ার প্রতি মন টানছে না ওনার। খুব করে চান ছেলের মিষ্টি এক বউ। মধুপ্রিয়া তেমনই একজন সুন্দরী, লক্ষ্মী, গুণবতী। কিন্তু তিনি যে এই পরিকল্পনার বাইরে পরিকল্পনা সাজিয়েছিলেন, শেষ সময়ে এসে ছেলেটা এভাবে হাজির হবে ভাবতেও পারেনি তিনি। উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে এসবই কল্পনা করলেন সুষমা। আজ বৃথা পার করলেও লাইব্রেরিতে। সময়টা খুবই খারাপ। টিভিতে মৃদু শব্দে গান চলছে। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না গানটি। এককালে খুব শোনা হতো এই গান। আজকাল মনে রস নেই একদম। তাছাড়া বয়সটাও কম হলো না। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় পিছু ডাকলো আয়ন। আম্মি, সময় হবে তোমার? হ্যাঁ, আমি তো সব সময়ই ফ্রি। কাজ নেই, ঘরে বসেই যতটুকু করা হয় আর কি। কিছু বলার থাকলে বলো এখন। চুলে একটু বিলি কেটে দিবে আম্মি? ঘরে আসো। সুষমার সরল কণ্ঠে একবার শুকনো ঢোক গেল। আয়ন চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘুম হয় না বহুদিন। একটা দুটো চিন্তা নয়, হরেক রকমের চিন্তাকে পুষতে হচ্ছে এই অন্তরে। তবে কোনোটারই ঠিকঠাক সমাধান নেই। আন্টি আসবো? তিয়াশার কণ্ঠ। ফট করেই মায়ের কোল থেকে মাথা তুলে নিল আয়ন। হালকা নীল রঙের জামায় বেশ ভালোই লাগছে তিয়াকে। মুখে রয়েছে হাসির সরল রেখা। সুষমার সম্মতি প্রদান করলো। তিয়াশা সালাম করে শুধালো, তোমার শরীর কেমন আছে এখন? ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে মা, দুদিন পর পরই তো খবর নিচ্ছিস। নিতে তো হবেই। শরীরটা যে ভালো নেই তোমার। আগে বললে এমনটা হতো না। ভাগ্যকে বদল ঘটানো কার সাধ্যে আছে বলতো তিয়া? অবিনশ্বর আমার জীবনী শক্তি এখানেই শেষ করেছেন। বললেই হলো? তোমাকে তো অনেক বছর বাঁচতে হবে। আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনিকে বিয়ে দিবে তুমি, তারপর না হয় মৃত্যুর স্বাদ। কথা বলতে বলতে তিয়াশার চোখ ভিজে গেছে। সুষমার কণ্ঠটা ভারী হয়ে এলো। তিনিও চান না মৃত্যুকে আগলে নিতে।
মনটা বড়ই বিচলিত। পাশে বসে থেকেও বিশেষ প্রতিক্রিয়া নেই আয়নের। গত 3 মাস যা হয়েছে চলেছে, এতে করে পাথর বনে গেছে ছেলেটা। নিজের মনকে কড়া করে শাসন করে নিয়েছে নিশ্চিত। ফ্যাচ ফ্যাচ কান্নার আওয়াজ শুনে আরুষি ছুটে এলো। কি হলো কে জানে, মেয়েটা মুখ হাত চেপে কান্না জুড়ে দিল। 3টে মানুষ কাঁদছে, অথচ আয়নের চোখে দুখানা নিষ্প্রাণ। টং করেই কলিং বেল বেজে উঠল। উত্তপ্ত শ্বাস বুকে চেপে চেপে নিয়ে মেন ডোর খুলল আয়ন। মধুপ্রিয়াকে এই সময় আশা করেনি সে। আজকাল বেশ আনাগোনা চলছে এই বাড়িতে, হবু শ্বশুর বাড়ি বলে কথা। ভেতরে আসতে বলবে না? আসো। আন্টি কোথায় গো? ঘরেই আছে। আচ্ছা বসো, পাশে কথা আছে। হাত ধরে আয়নকে পাশে বসিয়ে দিল মধু। মেয়েটার মুখের পানে তাকালে শুধুই দীর্ঘশ্বাস নেমে আসে বুক চিরে। কত হাসি খুশি মেয়েটা। ঘোলা চোখের মণিগুলো মধুর অগোছালো চুল আনাগোনা করছে। হাত দিয়ে বিন্যস্ত করে দিল সেসব চুল। হালকা স্পর্শকে গাঢ় করতে আয়ন হাত দুটো গালে চেপে ধরল মধু। দুটো চুমু খেয়ে বলল, ভালোবাসা সুখ দুঃখ দুটোই দেয়, তাই না? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা পালন চলছে এখন। মাঝে আরুষি এসে জয়েন করলো ওদের সাথে। মধুপ্রিয়ার সাথে গল্প জমিয়ে দিল আরুষি। যাক, এবার মনটা ভালো হলো। তবে তিয়াসার প্রতি ক্ষীণ রাগ জমায়েত হয়েছে। এই মেয়েটা যত বাড়িছে ঠিক ততবারই সকলকে কান্নাতে ভাসিয়েছে। সুষমার রুমের কোণে এসে তাচ্ছিল্য হাসলো আয়ন। তিয়াসা ওর জীবনের কষ্টের প্রতীক হয়ে এসেছে। এই মেয়ে কখনোই ভালো থাকতে দেয়নি, তবুও সে বন্ধু। আর এটাই জীবনের প্রথম শ্রেণীর ভুল। সুষমা কিছুতেই লাঞ্চ না করিয়ে ছাড়লো না তিয়াসাকে। মধুপ্রিয়া সহ সবাইকে একসাথে লাঞ্চে বসালো। টুকটাক গল্পের মাঝেই আসল কথায় ভুলে গেছে তিয়াসা। মাথায় হাত রেখে বলল, যার জন্য আসা সেটাই ভুলে গেছি। ওয়েট। মাঝপথে উঠতে নেই তিয়া, খাবার শেষ করে যা। পুরোটা সময়ের মাঝে এই মাত্র কথা বলল আয়ন। এখানে এসেছে 3 ঘন্টাও বেশি হয়ে সময়, অথচ একটা কথাও বলেনি সে। মধুপ্রিয়াও সায় জানিয়ে বলল, খাবার শেষ করে তারপর যাও। টিয়া খাবার শেষ করলো কোনো মতে। হাত ধুয়ে এসে ব্যাগ থেকে কার্ড বের করলো। জলমল করে লাল রঙের কাঠ শীতল চাহনি ফেলে সেদিকে তাকালো আয়ন। বোঝার মতো বোধগম্য আছে তার। কার্ডের উপর সাইন করলো তিয়াসা। মধুপ্রিয়া আর সুষমার কাছে কার্ড দিয়ে বলল, সবাইকে আমার বিয়ের ফাংশনে কাম্য করছি আমি। না আসলে কিন্তু বিয়েই করব না আমি। সবাইকে আসতে হবে, খুব সেজে গুজে আনন্দ করব আমরা। রেজাল্টের আগেই একটা ভালো মানের জব পেয়ে গেছে আয়ন। অত্যন্ত খুশির মনে মিষ্টি হাতে বাসায় ফিরছিল, তখনই চোখে পড়ে রাজিন আর তিয়াকে। খুব অসম্ভবত বিয়ের শপিং এ এসেছে। হাতে সময় কম থাকাতে সেদিকে আগালো না আয়ন। মিষ্টির বক্স নিয়ে বাড়ির পথে ছুট লাগালো। গ্লাসে আয়নের বিম্ব দেখে ছুটে এলো তিয়াসা। ততক্ষণে ছেলেটা চলে গেছে অনেক দূর। এভাবে ছুটে এলেন কেন? না এমনি। ভেতরে আসুন, অনেক শপিং করতে হবে। মেয়েদের পছন্দের ওপর আমার 14 পুরুষও কল্পনা করতে পারবে না। 2 হাত ভর্তি শপিং করেছে তিয়াসা। রাজিনকে কি পণ্য নয় সেটা খুব ভালো মতোই অনুভব হয়েছে। তবে তিয়াসার নিজেরই খারাপ লাগছে এতগুলো টাকা খরচ করাতে, শুধু শুধু এই দামি উপহারগুলো। রাজিনের সাথে লাঞ্চ করে বাসায় আসলো তিয়া। ছেলেটা কেয়ার করতে জানে বটে। তিয়াসা ঘরের ভেতর না যাওয়ায় অবধি গাড়ি নিয়ে নিষ্পলক তাকিয়ে রইল। মৃদু হেসে ভেতরে এলো তিয়া। আয়ন মাত্রই বের হওয়ার প্রস্তুতি নিয়েছে। ঠিক তখনই তিয়ার আগমন। মেয়েটাকে দেখে হালকা করে হাসল আয়ন। তবে তিয়া কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। শপিং ব্যাগগুলো কাউচে ফেলে নিজের ঘরে অবস্থান করলো। আলুথালু চেহারার দিকে তাকিয়ে নিজে অবাক হলো তিয়াসা। কিছু সময় এভাবেই কেটে গেছে। চোখ দুখানা নিষ্পলক হয়ে সামনের দিকে নিবদ্ধ। চোখে মুখে সবে পানির ঝাপটা দিয়েছে, অমনি করে দরজায় বেল বাজা শুরু। দ্বার খুলতেই বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটি আয়ন। নিজেকে সংযত করলো তিয়া।
মাথা ব্যথার অজুহাত দেখিয়ে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ল। সামান্য বিব্রত বোধ করলো রাজিন। আয়ন হাত দিয়ে আশ্বস্ত করে আবার দরজায় নক করলো। প্রতি উত্তরে ভাঙা কণ্ঠে উত্তেজিত বাণী শুনতে পেল। তুই যাবি না নাকি? আমি রেস্ট নিব এখন, দয়া করে যা। আমি তো চলেই যাচ্ছি, তবে রাজিন ভাই যে অপেক্ষা করছে। ফট করেই দরজা খুলে ফেললো তিয়া। আলু থালু দেহ নিয়েই সামনে এগোলো। রাজিনের হাতে একটা প্যাকেট, যা গাড়িতেই ফেলে এসেছিল তিয়া। ক্ষীণ স্বরে ধন্যবাদ জানালো। রাজিনের হাতে সময় কম, তাই সে আয়নের থেকে বিদায় নিল। আয়নও চলে যাচ্ছিল, তবে তিয়াশার হাতের বাঁধনে যেতে পারলো না। পেছন না ঘুরে আয়নের বুঝতে পারলো ছলছল করছে কারো নয়ন, তবে অসময়ে জাগ্রত হওয়া সবকিছু যে ধ্বংস ডেকে দেয়। ফট করেই মেয়েটা হাত ছেড়ে দিয়ে শার্ট খামচে ধরলো। রসিকতা ঢেলে আয়ন বলল, ভাই তোর এই অদ্ভুত স্বভাব রাজিন ভাই জানে তো? কি? এই যে উল্টা পাল্টা স্বভাব, ছেলেদের উপর টহলদারি করা। আওয়ান প্লিজ, আমি ফাজলামির মুডে নেই। আমিও নেই। তাছাড়া এখন আমার ভালো লাগছে না। মধুর সাথে দেখা করা হয়নি। তোর বিয়ের দিনটা কেন যে আসছে না? আমার বিয়ে নিয়ে তোর এত উত্তেজনা কেন? উত্তেজনা থাকবে না? আফটার অল এক প্যারা নেমে যাচ্ছে ঘাট থেকে। মলিন হয়ে এলো তিয়াশার মুখ। মেয়েটার থেকে সরে গিয়ে চলেই যাচ্ছিল আয়ন। পর মুহূর্তে কোনো মতলবে কাছে এলো। তিয়াশার এক গাছি এলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, সময় সব থেকে বড় স্বার্থপর। এরা শুধু চলে যায়, তবে সঠিক সময় আসে না। আমরা কেবল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। তাই বলবো যেমনটা হচ্ছে হোক। আর শোন, ফ্রিজে মিষ্টি আছে, তোর ফেভারিট মিহিদানা লাড্ডু। সকাল থেকে অজস্র কাজকর্মের পাট চুকিয়ে এখন ঝিমুচ্ছেন তামজিদ। বাবাকে কয়েকবার ডেকে গেছে তিয়াশা, তবে ভদ্রলোক গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না পেয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝে সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে হলুদের অনুষ্ঠান শুরু হবে। দলে দলে লোকজন ভারী জমায়েত করছে। একটু আগেই ফোন করেছিল রাজিন। টুকটাক কথাও হয়েছে দুজনের মাঝে। রাজিন যতটা না উদ্বিগ্ন, তার থেকে বেশি উদ্বিগ্ন তিয়া। এই বিয়েটা যেন ওর কাছে সাধনা স্বরূপ, বন্ধু বান্ধবের ভরপুর বাসা। তবে তিয়াশা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আজ সারাক্ষণ এইটা সেইটা করেই চলেছে। কেউ কেউ তো বলেই ফেললো তিয়ার অন্তরে এখন বিয়ের ফুল ফুটেছে। আয়নের সাথে এসেছে মধুপ্রিয়া। মেয়েটিকে ভারী মিষ্টি দেখাচ্ছে। বিয়ের কোণে নাকি সব থেকে সুন্দর হয়, তবে এই কথাটা ভুল প্রমাণ করে দিল মধু। মেয়েটির সাথে হালকা আলিঙ্গন করলো তিয়া। মধু প্রশংসার স্বরে বলল, ইউ লুকিং সো বিউটিফুল। কোন বিউটিশিয়ান এসেছিল? আমি নিজেই সেজেছি। ওয়াও, তুমি তো খুব ভালো মেকআপ আর্টিস্ট। তেমন কিছু না, তোমরা চলো, নাস্তা করবে। একটু থামলো তিয়া। আয়নের মাঝে কোনো পরিবর্তন নেই। ছেলেটির বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে ধ্যান ফিরালো। ইশারা করতে করতেই বলল, তোরা যা, আমি পরে আসছি। আমি একা খাবো? তিয়া আছে তো। মধুর মন খারাপ। তিয়াশা বুঝতে পারলো বিষয়টা। আয়নের কথার মূল্য না দিয়ে টেনে হিচড়ে বসিয়ে দিল নাস্তার টেবিলে। দুপুরেই পরিবেশ গুমট ছিল। বিকেল হতে না হতেই প্রচন্ড তাপ জমেছে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিল আয়ন। এক নিঃশ্বাসে শেষ করে বলল, আর কিছু খাবো না, তুমি খাও। দু একটা স্ন্যাক্স মুখে দিল মধু। আর খাওয়ার রুচি হলো না। পাশে বসে থাকা জলজ্যান্ত মানুষটা এক গ্লাস শরবতেই আহার কমপ্লিট করেছে। সেই হিসেবে দুটো স্ন্যাক্স টেস্ট করা তো বিশাল ব্যাপার। তিয়া এক প্লেট খাবার নিয়ে এসেছে। নাকচ করার সুযোগ পেল না আয়ন। তার পূর্বে ছেলেটার দিকে একটা পান্তুয়া পিঠা এগিয়ে দিল। অবাক চোখগুলো আরো বেশি বিস্মিত হয়ে গেল। আয়ন শুধালো, পিঠা? প্রতি বছরই শীতের মাঝে তোর বায়না থাকে আমি যেন পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসি। এবার তো থাকা হচ্ছে না, তাই ভাবলাম আগেই বানিয়ে ফেলি। শীতল চোখে তাকালো আয়ন। দুটো পিঠে পরপর মুখে দিয়ে বলল, খুব ভালো হয়েছে, বেস্ট একদম। সন্ধ্যার দিকে মধুপ্রিয়া বাসায় যাওয়ার জন্য তাগাদা দিল। কি যেন বিশেষ কাজ ফেলে এসেছে সে। আয়ন বলল আর একটু থেকে যেতে।
এখনই অনুষ্ঠান শুরু হবে, তখনই থামলো না। বিদায় জানানোর সময় শক্ত করে জড়িয়ে ধরলো মধুপ্রিয়া। বুকের ভেতর হুহু করে উঠল আয়নের। চোখ দুটো মাটির দিকে রেখেই প্রশ্ন করলো, এখন না গেলে হয় না? না, এখনই যেতে হবে আমায়, পরে খুব দেরি হয়ে যাবে। মধু? হ্যাঁ বলো। না কিছু না, সাবধানে যাও। বিনা বাক্য ব্যয় এগিয়ে গেল মধুপ্রিয়া। হাতের আঙুল কচলাতেই শুরু করেছে আয়ন। সর্বাঙ্গে আগুন লেগে গেছে যেন। শরীরের প্রতিটা শিরা উপশিরা বলছে ভালো নেই তারা। হই হুল্লোড়ের শব্দে আরো বেশি অসহ্য লাগছে সব। বের হওয়ার জন্য মনস্থির করতেই প্রফেসর শঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা। লোকটা যে খুব বেশি সমীহ করে ওকে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একবার খুব জটিল কথা বলেছিলেন তিনি, যার উত্তর আজও খুঁজে পাননি আয়ন। কি আওয়ান, আমাকে দেখে বিব্রত হলে বুঝি? নো স্যার, আমি তো বরং আপনাকে দেখে খুব খুশি হয়েছি। তো চলো বসা যাক। অবশ্যই। বন্ধুর মতো বসেছেন প্রফেসর শঙ্কর। এতে আয়নের কেমন ইতস্তত বোধ হলো। এটা একটা সিগারেট এগিয়ে দিতেই আয়নের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক মুখ ভরতে হেসে বলল, বলেছিলাম না বন্ধু হব তোমার, এখনই উপযুক্ত সময়। নাও ফিল্টারটা। স্যার আমি আসলে বুঝতে পারছি না, আমি সিগারেট খাই না, সত্যি খাই না আমি। না মানে। আরে মানে করছো কেন? ধরো তো ভাই। তুমুল উত্তেজিত হয়ে উঠল আয়নের মন। ভাই বলে সম্বোধন করছেন সব থেকে কঠিন ব্যক্তিত্বের স্যারটি। অবাক হওয়ার সাথে সাথে নানান প্রশ্ন জেগেছে অন্তরে। সিগারেটের ফিল্টার নিয়ে ধোঁয়া চাপাতে লাগলো। এই ইহ জগতে শঙ্কর ভট্টাচার্য বোধহয় একমাত্র শিক্ষক যে নিজ থেকে ছাত্রদের হাতে সিগারেট তুলে দিয়েছেন। অবশ্য ভদ্রলোকের দাবি এই মুহূর্তে আয়ন আর তিনি বন্ধু, এর বাইরে তেমন কোনো সম্পর্ক নেই। আয়নকে প্রচন্ড ভালোবাসেন সুষমা, কখনো ছেলের গায়ে হাত তোলেননি। তবে আজ খুব করে ইচ্ছে হচ্ছে চর বসিয়ে দিতে। রাগ নাকি অভিমান জানা নেই, তবে অশ্রুভেজা নয়নে বের হয়ে এলো আয়ন। বছর 3 পূর্বে বাইকটা তালাবদ্ধ করে রেখেছিল সুষমা, কারণ এই বাইক নিয়ে বড় রকমের দুর্ঘটনা হতে হতে বেঁচেছিল। বহুদিন হলো দেখা হয় না বাইকটা, কখনো ইচ্ছেও হয়নি। তবে আজ রাগ অভিমানে মিশ্র অনুভূতি থাকাতে সে সেই বাইকটা নিয়ে বের হলো। ধুলো বালিতে মাখামাখি হওয়া বাইকে উঠে বসলো। ইঞ্জিনটা কোনো ভাগ্যে যেন ঠিক আছে। শাসা গতিতে বাইক চলছে। আকাশটা কেমন স্বস্তিভর হয়ে পড়েছে। কালো মেঘ আচ্ছাদিত আকাশটা বারবার ডেকে চলেছে। মাটিগুলো শুষ্ক হয়ে গেছে প্রকাণ্ড রোদ্দুরে। শান্তির জন্য হলেও বৃষ্টির প্রয়োজন, তবে নামছে না বৃষ্টি। মেঘ আর বৃষ্টির দূরত্ব চলছে যেন। নদীর পার ঘেঁষে বাইক ব্রেক করালো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, তবে কান্না আসছে না কেন যেন। মাটিতে পদাঘাত শুরু করলো। আধারে ঢাকা অম্বর আজ অশান্ত, ভয়ঙ্কর হয়ে পড়েছে সেই রূপ। সন্ধ্যার অস্থিরতা ওকে গ্রাস করেছে। আচ্ছা, খুব কি ক্ষতি হয়েছে তো? হাতের সাথে হাতটা বাড়িয়ে দিলে। সন্ধ্যের ঘটনা। প্রফেসর শঙ্কর ভট্টাচার্য মানুষটার বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। তিনি প্রথমেই শুধালেন, আমাকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছ তো আওয়ান? জি স্যার। হুম, হলো না। ছাড় নয় আমি, এখন আমি তোমার বন্ধু। জি। রিলেশন আছো রাইট? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়ার সাথে বিগত কয়েক মাসের সম্পর্ক। কতদূর এগিয়েছে সম্পর্ক? আমি ঠিক বুঝিনি স্যার। আবার স্যার? আয়ান, আমি তোমাকে বললাম না এই সময়টাতে শুধুই বন্ধু তোমার। আচ্ছা যাজ্ঞা, সেসব কথা এখন বলো, মধুপ্রিয়ার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে কখনো? ঈষৎ রক্তিম হয়ে গেল আয়নের মুখ। ভদ্রলোককে এখন ভদ্র বলতে ইচ্ছে হচ্ছে না। পরিস্থিতি বুঝতে পেরে শঙ্কর ভট্টাচার্য বললেন, পুরো কথাটা শোনো আগে। আজকাল ছেলেমেয়েরা কি করেছে এইসব তো আমার জানায়। তোমার প্রতি আস্থা আছে আমার, তবুও শিওর হতে যাচ্ছি বি নর্মাল। আমি তেমন নই স্যার। যাক, বসে এখন। আজকাল ছেলে পুলের রক্ত গরম থাকে সব সময়। এরা হুটহাট কাজ করে প্রিয় জিনিস হারিয়ে ফেলে। চিনচিন ব্যথা অনুভব হলো এবার। শঙ্কর ভট্টাচার্য পিঠ চাপড়ে বললেন, ভালোবাসা তো অনুভবই করনি ছোকরা। আমি জানি এই মুহূর্তে যেটা বলবা সেটা অন্যায়, তবে
এটা হলো বেস্ট সলিউশন। সময় আছে এখনো, যা তোমার অস্তিত্বের অংশ সেটার সাথে বেইমানি করো না। যাও আর বাঁধন খুলে দাও নিজের। চোখ খুলল আয়ন। সন্ধ্যের এই কিছু কথাগুলো ওকে উন্মাদ করে দিয়েছিল। নিজ অনুভূতিকে অনুভব করেছিল, গিয়েছিল নিজের ভালোবাসা জানান দিতে, যদিও পরিস্থিতি অনুযায়ী সেটা অনুচিত। তবে তিয়াশাও খুব যত্ন নিয়ে ফিরে দিয়েছে ওকে। আর যখন মেয়েটার কাছে অনুনয় শুরু হলো, তখন হুঙ্কার তুলে কান্না জুড়ে দিয়েছিল। খুব করে বলেছিল এমনটা কেন হলো, আর কেনই বা এই বন্ধুত্বটা অনুভূতি জাগালো। আয়ন হাজার বার বলার সত্ত্বেও রাজি হয় না তিয়া। সবটা ভেবেছে সে, পুরো দমে করে নিয়েছে এই অনুভূতির সমাপ্তি। আর সবটা যখন নজরে আসে সুষমার, তখনই তিনি রেগে যান। ছেলের প্রতি ক্ষোভ নাকি অভিমান ঝরিয়েছেন তা জানা নেই। তিয়াশাকে নিজের পরিবারের অংশ করার পরিকল্পনা ছিল বহু পূর্বেই। মাঝে করা ভুলটাই সব শেষ করে দিয়েছে। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আয়ন। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর যে পাখিরা সব এলোমেলোভাবে ছুটতে শুরু করেছে। ওর আর্তনাদে সাড়া দিচ্ছে মেঘ। ঝড়ো আবহাওয়া বইছে চারপাশে, তবে অভিমানী বন্ধু বৃষ্টির দেখা নেই। তিয়াশার ছবিটা বুক পকেট থেকে বের করে শুরু হলো ছেলেটার আর্তনাদ করা পাগলামির প্রেম নিবেদন, সাথে নিজের প্রতি নিজের জন্য তিক্ত সব বাণী। আঘাতে আহত হলো শরীরের প্রতি অঙ্গ, তবুও ক্ষান্ত হচ্ছে না এই মন। তিয়াশা ছাড়া এক মাইক্রো সেকেন্ড চলা অসম্ভব নয় তার। এই বিশেষ বাণী খুব করে বুঝে গেছে সে, কিন্তু তিয়া তো চাচ্ছে না এই বন্ধন। ভুলের শাস্তিগুলো বিচ্ছেদের মতো কঠিন শব্দে জুড়ে দিয়েছে। তিয়াশা গায়ের প্রথম হলুদের ছোঁয়াটা সন্ধ্যের দিকে এসে আয়নে দিয়েছে। সেই থেকে মেয়েটার মন ভালো নেই, বুক ভারী হয়ে আছে একটু পর পর। কেউ যেন খুব আদুরি ভঙ্গিতে যন্ত্রণা দিয়ে গেল। পুরো বন্ধু মহল এখন ছিন্ন ভিন্ন। দুজন মানুষের অনুভূতি সবাই টের পেয়েছে কিনা, তবে কি করার আছে? কিচ্ছু করার নেই। হ্যাঁ, সত্যিই আর কিছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইফের সাথে জুড়ে গেছে আরও দুটো লাইফ। সব কিছু চাইলেও পরিবর্তন করা যায় না। নিজ মনকে দৃঢ়তা দিয়ে বেষ্টন করলো তিয়া। ঠোঁটের কোণে ঝুলিয়ে দিল প্লাস্টিক মনকারা হাসি। একে একে হলুদ কার্যক্রম শুরু হয়ে গেল। নিজেকে সংযত রেখে গুটি গুটি মেরে বসে আছে তিয়াশা। এরই মাঝে হই হুল্লোড় পড়ে গেল রাজিন আসাতে। সকলে তো বউ পাগলা উপাধি দিয়ে জুড়ে দিয়েছে তাকে। মিউজিকের তালে তালে রাজিনও তার বন্ধুরা ডান্স শুরু করলো। তিয়াশার কাজিন সমগ্র নিজেদের অবস্থান ধরে রাখতে যোগ হলো তাতে। সামনের দিকে তাকিয়ে তিয়ার চোখের কোণে বেয়ে নেমে গেল এক ফোঁটা অদৃশ্য জল বিন্দু, যা কোনো মানবের চোখে দৃশ্যমান হয় না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। তিয়াশার বন্ধুরা কোনো মতে দাঁড়িয়ে আছে। ভাঙার রেকর্ডের মতো গলা ঝেড়ে গানও গাইতে হলো তাদের। সকলের মাঝ থেকে উঠে এলো তিয়াশা। কেউ সন্দেহ করেনি, করারও কথা না। ঘরে ফেরার পথে আয়নের অবয়ব দেখলো বোধহয়, তবে মুহূর্তেই মিলিয়ে গেল ছেলেটা। চিন্তিত হলো আদৌ কি বাস্তব ছিল সেটা, নাকি ছিল ভ্রম। এই যে হবু মিসেস, কি ভাবছেন এত? আপনি এখানে? এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা, ফিরে যাননি কেন? ভাবলাম আরেকটু সময় কাটিয়ে যায়, বাসায় গিয়ে কি ভাবে। ও, তো বসুন না সকলের সাথে। হ্যাঁ যাব, তবে আপনি চলে যাচ্ছিলেন কেন? আমি খুব ক্লান্ত। ও আচ্ছা, তাহলে যান, আমি আর বাধা দেব না। ধন্যবাদ। রাজেনকে সামাল দিয়ে পায়ের গতি বাড়ালো তিয়া। ওর পদাঘাতে মাটিও যেন ভূকম্পন সৃজন করলো। নিজ কক্ষে এসে সোজা শাওয়ারের নিচে বসে রইল। হলুদ বর্ণে রাঙাতে লাগলো পুরো শরীরকে। একটু একটু পরে ঘষে নিল চিবুকের শেষ হলুদটুকু। মাথা ব্যথা করছে এখন, খুব প্রয়োজন শান্তির ঘুম। পরদিন খুব সকালে তাহমিদা এলেন। মেয়ের মাথা টিপে দিয়ে গেলেন অনেকক্ষণ। স্লিপিং পিল খাওয়াতে খুব ঘুম এখনও কাটেনি। আদুরি ভঙ্গিতে তিয়াশাকে বলল, ভালো লাগছে না মা। সকাল সকাল উঠেছি যে তাই।
একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে কিছু সময়, তারপর অনেকটা ধকল যাবে। আব্বু বাসাতেই? কাজে বের হয়েছে, আসবে একটু পর। 1 কাপ লিকার চা দিও তো, মাথাটা এখনো ঝিম মেরে আছে। তুই বস, আমি পাঠাচ্ছি। কাল রাতে খুব বেশি চিন্তা করতে হয়েছে তিয়াশাকে। সিদ্ধান্ত আর বদলাবার নয়, পিছুটান রাখা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে, সেটা যে কিছুর বিনিময়ে। কিন্তু এই ইহজগতে দোষ নেই কারো, সবাই তো দোষী। হওয়াটা কি স্বাভাবিক নয়? গত কয়েক মাসে নিজের অনুভূতিকে মূল্য দেয়নি আয়ন, কখনো অনুভূতি জাগেনি এমন নয়। তিয়াশা নিজেও একই অপরাধে দণ্ডিত। গত কয়েক মাসের অনুভূতিকে নিজেকে বন্ধুত্ব নামে অভিহিত করেছেন। কখনো কল্পনাই করা হয়নি এর পেছনে থাকা ভালোবাসাটুকু। কোথায় যেন লেখা ছিল, একটি মেয়ের কখনো ছেলে বন্ধু থাকতে পারে না। সেই বন্ধুটি নিঃসন্দেহে তার মন কেড়ে নেওয়া বিশেষ ধাঁচের মানব। সর্বক্ষেত্রে এই বাণী প্রযোজ্য না হলেও তিয়ার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেল। আশ্চর্যজনকভাবে তিয়া আয়নকে প্রেমে পড়েছে। অন্যদিকে দুই মন দিয়ে বেজায় চিন্তিত হয়ে আয়ন। মধুপ্রিয়া তার জীবনের একটি ভুল স্বরূপ, যার আগমন ছিল কালবৈশাখী ঝড়ের মতো অথবা খরস্রোতা পদ্মার মতো। এই দোষ অস্বীকার করতে পারে না, অস্বীকার করলেও কেউ ওকে মেনে নিবে না। হাজার হোক, দুজনার সম্পর্ক গড়ার মাঝে জড়িয়ে ছিল আরও কিছু মানুষ। নিজেকে সঠিক প্রমাণের ইচ্ছাও হয়নি আয়নের। ভীষণ অসহায় হয়ে পড়েছে তিয়াশা। নিজ মনকে বোঝাতে বারবার অক্ষম হতে হতে আবারও জিতে নিয়েছে সক্ষমতা। চোখের জল আড়াল করে হাসি মুখে বসে রইল বেডের এক কোণে। রাজিনের বাসা থেকে লোক এসেছে। পারিবারিক নিয়ম অনুসারে বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে গয়না পরিয়ে দেওয়া হয়। তিয়াশার হবু শাশুড়ি মাহমুদা ছেলের বউয়ের প্রশংসায় পঞ্চমেক নজর টিকা লাগিয়ে বললেন, তুমি তো আসমানের অপ্সরী মা। প্রতি উত্তরে তিয়া বলল, দোয়া করবেন আন্টি, অপসরে যেন নিজ ব্যক্তিত্ব হারিয়ে না ফেলে। ও মা, সে কি কথা? ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে কেন? এমন সুন্দর মুখখানা সবসময় স্নিগ্ধ আর অপরূপাই থাকবে, সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি কি এক্ষুনি চলে যাবেন আন্টি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। মাহমুদা চলে গেলেন। দরজার কপাট লাগিয়ে বিছানায় বসলো তিয়া। সম্মুখে আয়না রয়েছে, নিজ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সেখানে। অমানবিক আচরণ ফুটে উঠেছে এই মুখে। নিজের ভিন্ন সত্তা দেখে হা হা করে নেমে এলো অন্তরে। বিছানার চাদর খামচে ধরল তিয়াশা। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে স্থির করলো। হাতের সরু পাতলা চুড়িগুলো ঝনঝন শব্দ তুলে। পাশে ফোন হাতড়িয়ে আয়নের নাম্বারে মেসেজ লিখলো। তবে হঠাৎই আয়নের প্রোফাইল চোখে এলো। মধুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে হাস্য উজ্জ্বল চেহারায়। হু হু করে উঠল তিয়ার মানসপট। হাত থেকে ফোনটা ফেলে দিয়ে অস্থির হয়ে পড়ল। একে ভুল করেছিল সে। কিছুক্ষণের মাঝে বাচ্চাদের হই হুল্লোড় কর্ণপাত হলো। বর এসেছে, বর এসেছে, ধবনীতে মুখরিত চারপাশ। এখন শুধু তিয়াকে ডেকে নেওয়ারই অপেক্ষা। নদীর ধারে বসে ইটের ঢিল ছুঁড়ছে আয়ন। কোনো অনুভূতি নেই। সময় পরন্ত বিকেলের মাঝামাঝি। সব কিছু ঠিক থাকলেও এতক্ষণে তিয়ার বিয়ে হয়ে যাওয়ার কথা। ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে কেউ কোনো তথ্য দিতে না পারে। সহ হবে না যে। হোটেল সময় পার করে মধুপ্রিয়ার আগমন হলো। অনেকটা সময় জুড়ে আড়াল থেকে সে দেখেছিল বিধ্বস্ত আয়নকে। দুজনের মাঝে ভালোই দূরত্ব। কারো উপস্থিতি বুঝেও তাকালো না আয়ন। আনমনে পানিতে ঢিল ছুটতে লাগলো। কি সুন্দর করে ঢিলগুলো স্পিরিটের মতো দোল খেয়ে খেয়ে পানির সাথে মিশে যায়। এই সৌন্দর্যের কারণ খুঁজতে গিয়ে অনুভব হলো সেটা অসাধ্য। সৃষ্টিকে অনুভব করা যায়, তবে এর রহস্য উন্মোচন করতে গেলে পাগল হয়ে যেতে হয়। লোকে সাত করে বলে না বিজ্ঞানীরা পাগল হয়, তবে আয়ন তো বিজ্ঞানী নয়। এই সাধারণ ভাবনার ফলে কি তাকে পাগল সম্বোধন করা হবে? হতেও পারে মাথার নিউরনগুলো ঠিক ঠিক কাজ করছে না যে। কি করছো? ঢিল ছুটছি। সেটাই তো দেখলামই, তবে এই সময়ে তোমার এখানে থাকা উচিত। তাহলে কোথায় যাব?
তিয়া আপুর বিয়ে দেখতে গেলে না যে? তুমিও তো দেখোনি। আমি তো বিজি ছিলাম অন্য কাজে, মাত্রই আসলাম। তোমাকে ফোনে বলেছিলাম তো। ও তাই তো, তুমি বিজি ছিলে। একটা কথা বলবে আওয়ান? বলো। তিয়া আপুকে ভালোবাসো? সহজ একটা প্রশ্ন, যার উত্তরও খুবই সোজা, তবে আয়নের কাছে সুউচ্চ পর্বতের ন্যায় মনে হলো। মধুপ্রিয়ার প্রশ্নে ভীত সন্তোষ নয় সে, তবে কোথাও জ্বালা পোড়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিয়াশা অন্য কারো নামে সংরক্ষিত, তার সামনে দাঁড়িয়ে যে এই প্রশ্নগুলো ছুটছে, সে এককালীন প্রেমিকা। ওর বলা উচিত যে এখনও প্রেমিকা, তবে সংঘোষিতভাবে বিচ্ছেদ ঘটিয়েছে আয়ন। আকাশের কাঠফাটা রোদ, রোদে গায়ের চামড়া ঈশ্বর জ্বালা পোড়া করছে, তবে ভালোই লাগছে এখানে। তিয়া আপুর সাথে কথা বলবে আওয়ান? না। কেন? যে আমার নয় তার প্রতি মায়া বাড়িয়ে কী লাভ মধুপ্রিয়া? মধুপ্রিয়া আয়ন তাকে প্রথমবারের মতো পুরো নামে সম্বোধন করলো। এতেই বোঝা যায় ভালোবাসা কতটা খাদ মিশে আছে। ছেলেটার চোখ মুখ বলে যাচ্ছে, আমি ভালোবাসি তিয়াকে, খুব বেশি ভালোবাসি পাগলিটাকে। মধু আড়াল করলো নিজেকে, গলা ধরে আসছে বারবার, শুকিয়ে যাতা অবস্থা, কান্না পাচ্ছে খুব। আয়নের চোখে মুখে লেগে থাকা তিয়াশার প্রতি গভীর টান মধুকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে একটু একটু করে। প্রচণ্ড কান্না আসছে, এক নামজানা বাত তাকে আটকে ধরলো। আয়নের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে নিয়েও পড়ল না, কোনো বিশেষ পদ্ধতিতে চোখের পানি শুষে গেল চোখের মধ্যেই। পকেট থেকে তিয়ার ছবি বের করে সেটার উপর জমে থাকা ধুলোবালি মুছে বলল, জানো মধু, ভালোবাসা খুব খারাপ জিনিস, মিথ্যে বলবো না। তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালো লাগা, তবে ভালোবাসা তিয়ার জন্যই লুকিয়েছিল। তোমার এলোকেশ আর সুন্দরী মুখমণ্ডল হয়তো ক্ষণিকের জন্য আমায় আকৃষ্ট করেছে। আমি নিজের ভুল কিংবা অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ করছি না, কারণ এতে পাল্টে যাবে না সমস্তটা। দীর্ঘ 6 বছরের বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তর হয়েছিল আমি সত্যিই জানি না। প্রথম দিকে তো তিয়ার সাধারণ আকুতি আমি ফিরিয়ে দিয়েছিলাম, পরদিনই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ততক্ষণে তিয়া খুব করে মানিয়ে নিয়েছে নিজেকে, সে যথারীতি প্রত্যাখ্যান করেছে আমায়। আমি দোষ দিচ্ছি না কাউকে, তবে আফসোস হয় খুব। লাল টুকটুকে শাড়ি পরিহিতা তিয়া আজ আমার ঘরের বউ হলেও হতে পারত, তবে এখন সে অন্য কারো। আই এম সরি মধুপ্রিয়া, এতদিন যাবৎ তোমার সাথে অন্যায় করার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি আমি তোমার মোহে পড়েছি ক্ষণকালের জন্য, আসলে কখনো ভালোবাসা ছিলই না। কি নিষ্ঠুর স্বীকারোক্তি। মধুর গাল বেয়ে নেমে যাচ্ছে স্বচ্ছ তরল। আয়নের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে, কারো দোষ নেই এতে। এই ভাগ্য যে স্বাচ্ছন্দ্য না হলেও পাথর চাপা দিয়ে মেনে নিল মধু। সন্ধ্যার আজান পড়েছে, মধুপ্রিয়া আর আয়ন পাশাপাশি বসে আছে, দুজনই বিচ্ছেদকে গায়ে জড়িয়ে নিয়েছে। তবে মধু নিজের ভালোবাসার দাম দেবে আজ, যা সাজিয়ে এসেছে দুপুরে। আয়নের কাঁধে হাত রাখলো সে, মলিন কণ্ঠে শুধালো, বাসায় যাবে না? তুমি যাও মধু, আমি পরে যাব। কেউ যে তোমার জন্য অপেক্ষা করছে আওয়ান। অপেক্ষা? কে করবে এই অপেক্ষা? মধু অধরে স্তিমিত হাসি। ঘটনাটা তৎক্ষণাৎ চট করেই মাথায় সাজিয়ে নিল আয়ন। আনমনেই ফুটে উঠল কয়েক ফালি উজ্জ্বল হাসি। ছুটতে ছুটতে চলে এলো চিরচেনা নদীর পাড়ে। আলতা পায়ে পানির সাথে খেলা করছে একটি মেয়ে। আধারে স্পষ্ট নয় তার অবয়ব, আকাশে গর্জে ওঠা মেঘের ডাক। আয়ন এগুনোর সাহস পেল না, তার পূর্বে খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি। নিজের জীবনের সমস্ত পাট চুকিয়ে আয়নের কাছে এসেছে সে। খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করছে। মুহূর্তেই মেঘ গর্জন তুলে আহ্বান করলো বন্ধুর বৃষ্টিকে। আয়নের বুকের ভেতর ধুমধুম শব্দ হতে লাগলো, শ্বাসগুলো ভারী হয়ে যাচ্ছে। তুমুল বৃষ্টিতে ভিজে গেল চোখ মুখ সহ প্রতিটি লোমকূপ। মেয়েটির খিলখিল হাসিতে মাতোয়ারা ভুবন। মেঘের গর্জনের সাথে অস্পষ্ট অবয়বের মেয়েটির কণ্ঠে অচেনা সুর বেঁচে উঠল। মেঘের বন্ধু বৃষ্টি আর আমার বন্ধু তুই।